বাংলার প্রাচীন ইতিহাস, বাঙালি জাতির উদ্ভব বা অরিজিন অফ বাঙালি রেস। সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায়, আর প্রাক আর্য বা অনার্য জনগোষ্ঠী আর হলো আর্য জনগোষ্ঠী। বাঙালি জাতি অস্ট্রিক, দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে গড়ে উঠেছে। তাই বাঙালি জাতির পরিচয় সংকর জাতি হিসেবে। আলফাইন মিশ্র ক্ষুদ্র জাতিকে বোঝায়। বাংলার প্রেক্ষাপট ঐতিহাসিক আবুল ফজলের মতে বঙ্গ থেকেই বাংলা নামের উৎপত্তি। তার ভাষায় চীনা শব্দ অং, যার শাব্দিক অর্থ জলাভূমি, পরবর্তীতে অং পরিবর্তন হয়ে বং হয়েছে এবং সময়ের পরিবর্তনে বং পরিবর্তিত হয়ে বঙ্গ বা বাংলা হয়েছে। অনার্য বা আর্য পূর্ব জনগোষ্ঠীর চার ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে নেগ্রিটু, অস্ট্রিক, দ্রাবিড় ও বুটচিনীয় বা মঙ্গোলীয়। প্রাচীন আর্য বা আর্যপূর্ব জনগোষ্ঠী হলো চারটি। সেগুলো হচ্ছে নিগ্রোটো, অস্ট্রিক বা নিষাদ, দ্রাবিড় এবং বুটচিনীয় বা মঙ্গোলীয়। আর্য নরগোষ্ঠী হলো 1400 বছর পর খ্রিস্টপূর্ব প্রথম শতকে বঙ্গে আগমন করে, বা আর্য পূর্ব বাঙালি জাতি, যা আদি অস্ট্রোলয়েড নরগোষ্ঠী। সংকর বাঙালি জাতি, সব মিলেই বাঙালি জাতি হলো সংকর বাঙালি জাতি। প্রাক আর্য বা অনার্য নরগোষ্ঠী নেগ্রিটু হলো বাংলা আদিম অধিবাসী, ভিল, সাঁওতাল, মুন্ডা উপজাতির পূর্বপুরুষ। অস্ট্রিক জাতি এদের উৎখাত করে। অস্ট্রিক হলো বাঙালি জাতির প্রধান অংশ। বাংলার আদি জনগোষ্ঠীর ভাষায় নামও অস্ট্রিক। এদের নিষাদ জাতীয় বলা হয়। দ্রাবিড় বাংলার অনুপ্রবেশকারী হিসেবে খ্যাত। বুটচিনীয় মূলত গারো, কোচ, ত্রিপুরা, চাকমা ইত্যাদি জনগোষ্ঠী। আর্য জনগোষ্ঠী হলো যারা ল্যাটিন, হিব্রু, জার্মান ভাষায় কথা বলে। আদি নিবাস এদের ইউরোপের ইউরাল পর্বতের দক্ষিণে তৃণভূমি এলাকায়। ধর্ম হচ্ছে সনাতন আর ধর্মগ্রন্থ বেদ। ভারতবর্ষে প্রবেশ করে খ্রিস্টপূর্ব 15 অব্দে। বঙ্গে প্রবেশ করে 1400 বছর পর খ্রিস্টপূর্ব প্রথম শতকে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেমন আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ। আর্য সাংস্কৃতিক সমধিক বিকাশ লাভ করে পাল আমলে। বাঙালি জাতির পরিচয় সংকর জাতি হিসেবে। বাংলার আদি জনপদগুলোর ভাষা ছিল অস্ট্রিক। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে অস্ট্রিক থেকে। বাংলার জাতি মূলত যে শাখার বংশধর, আর্য শাখার। বর্তমান বাঙালি জাতির পরিচয় সংকর জাতি হিসেবে। নিগ্রোটোরা বা নিগ্রোটোদের উৎখাত করে যে জাতি, সেটা হলো অস্ট্রিক জাতি। বাংলা স্বাধীন রাজ্যের গোড়াপত্তন হয় মৌর্য যুগে। বাংলাকে সাম্রাজ্যভুক্ত করা হয় মৌর্যদের আমল থেকে। প্রাচীন জনপদ, দ্য অ্যানশিয়ান্ট জনপদস। প্রাচীনকালে বর্তমান বাংলাদেশ কোনো অখণ্ড রাষ্ট্র হিসেবে গড়ে ওঠেনি। ছোট ছোট অনেকগুলো অঞ্চলে বিভক্ত ছিল। ঐতিহাসিকরা এগুলোকে ঠিক রাজ্য বা রাষ্ট্র না বলে জনপদ হিসেবে উল্লেখ করেছেন। 4th শতক থেকে গুপ্ত যুগে বাংলাদেশ বা বাংলায় 16 জনপদের ধারণা পাওয়া যায়, বা 16টি জনপদের ধারণা পাওয়া যায়। এর মধ্যে বাংলাদেশের অন্তর্ভুক্ত জনপদ হলো 6টি বা 7টি। 1352 সালে সুলতানি আমলের শাসক শামসুদ্দিন ইলিয়াস শাহ সব জনপদকে একত্র করে বাংলা নাম দেন বাঙ্গালাহ। তাই তো ইলিয়াস শাহ শাহে বাঙ্গালা নামে পরিচিত। শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার নামকরণ করেন মূলকে বাঙ্গালাহ। বাংলা অর্থ বাংলা, মূলক অর্থ দেশ, মূলকে বাংলা অর্থ বাংলাদেশ। উল্লেখযোগ্য জনপদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বঙ্গ প্রদেশ, যেটির সীমানা অন্যান্য তথ্যের মধ্যে আছে। অন্তর্ভুক্ত অঞ্চলের মধ্যে আছে বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকের বঙ্গ। বর্তমান জেলাসমূহের মধ্যে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর বঙ্গ অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। বিশেষত্ব হচ্ছে আয়তনে বৃহত্তম। এখানে এটি 2টি ভাগে বিভক্ত ছিল। বিক্রমপুর, যেটি পদ্মার উত্তরপাড়া এলাকা, মুন্সিগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ এলাকা। আর নাভ্য ছিল হচ্ছে পদ্মার দক্ষিণ অঞ্চল, অর্থাৎ ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী অঞ্চল। রাজধানী ছিল বরিশাল, যার রাজা ছিল ত্রৈলোক্য চন্দ্রের নামানুসারে চন্দ্রদ্বীপ। পন্ড্র হলো এর বিশেষত্ব হচ্ছে বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদ। অন্তর্ভুক্ত অঞ্চল হচ্ছে বৃহত্তম বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল, গঙ্গা ভাগীরথী হতে করতোয়া পর্যন্ত। রাজধানী ছিল পন্ড্রনগর, যা মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত। মহাস্থানগড়ে পাওয়া যায় খ্রিস্টপূর্ব 3 শতকের সম্রাট অশোকের সময়ের শিলালিপি, যা পাথরের চাকতিতে খোদাই করা ছিল। অর্থনীতিতে সমৃদ্ধ একটি জনপদ ছিল পন্ড্র। প্রাচীন জনপদগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাঢ়, যেটির অন্তর্ভুক্ত অঞ্চল হলো ভাগীরথী নদীর পশ্চিম তীর। এর পুরো অংশই ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান সীমানায় পড়েছে। রাজধানী ছিল কঠিবর্ষ। 2টি অংশ, এর একটি হচ্ছে উত্তর রাঢ় আর একটি হচ্ছে দক্ষিণ রাঢ়। গৌড়ের অন্তর্ভুক্ত অঞ্চল হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদহ, বর্ধমান ও নদিয়া জেলা। গৌড়ের প্রথম ধারণা পাওয়া যায় পাণিনির অষ্টাধ্যায়ী গ্রন্থে। রাজধানী কর্ণ সুবর্ণ, মুর্শিদাবাদ। বিশেষত দ্বিতীয় স্বাধীন রাজ্য মুসলিম যুগে গৌড় ছিল মালদহ জেলার লক্ষণীবর্তী। পরবর্তীতে গৌড় বলতে সমগ্র বাংলাকে বোঝাতো।
সমতটের অবস্থান হচ্ছে বর্তমান কুমিল্লা, নোয়াখালী এবং ত্রিপুরা। রাজধানী কুমিল্লা থেকে 12 মাইল পশ্চিমে বড় কামতা বা রোহিতগিরি পূর্ব নাম। সন্ধান পাওয়া যায় শালবন বিহারের। ভ্রমণ করে চীনের পরিব্রাজক হিউয়েন সাং 7ম শতকে। হরিকেট অবস্থান হচ্ছে সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম, যা বাংলার পূর্বাঞ্চল। ভ্রমণ করে চীনের পরিব্রাজক হিউয়েন সাং 7ম শতকে। বরেন্দ্র এর অন্তর্ভুক্ত অঞ্চলগুলো হচ্ছে বগুড়া, দিনাজপুর, রাজশাহী, পাবনার কিছু অংশগুলো ছিল পুন্ড্রের, তাই এটিকে পূর্ণাঙ্গ জনপদ বলা যায় না। শক্ত মাটির জনপদ হচ্ছে এটি, বা বরেন্দ্র হচ্ছে শক্ত মাটির জনপদ বা লাল মাটির জনপদ। আরাকানের অন্তর্ভুক্ত ছিল কক্সবাজার, বার্মার কিয়দাংশ ও কর্ণফুলী নদীর দক্ষিণাঞ্চল নিয়ে এই জনপদ গড়ে উঠেছিল। সপ্তগাঁও মূলত খুলনা ও বঙ্গোপসাগর তীরবর্তী অঞ্চলকে বোঝাত। চন্দ্রদ্বীপ বর্তমান বরিশালের জনপদের অন্তর্ভুক্ত ছিল। বিক্রমপুর বর্তমান মুন্সিগঞ্জ ও পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে এই জনপদ গড়ে উঠেছিল। কামরূপ হচ্ছে বর্তমান রংপুর, জলপাইগুড়ি ও আসামের কামরূপ জেলা নিয়ে গড়ে উঠেছিল। তাম্রলিপি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার তামলুক শহর। প্রাচীন বাংলার প্রথম প্রসিদ্ধ বন্দর নগরী তাম্রলিপি বা তাম্রলিপ্ত। বটেশ্বর নরসিংদীতে অবস্থিত। ঢাকা তথ্য সম্প্রতি নাজিমুদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে প্রত্নতাত্ত্বিক খননে প্রাচীন দুর্গের বা ঢাকা দুর্গের অস্তিত্ব প্রমাণ মিলেছে, যা নির্মিত হয়েছিল 1430 সালে। এই আবিষ্কারের পর গবেষকগণ মনে করেছে ঢাকার মানব বসতি শুরু হয়েছিল 2500 বছর পূর্বে। সুবেদার ইসলাম খানের বসবাস করা ঢাকা দুর্গের প্রাপ্ত নিদর্শন যুক্তরাষ্ট্রের বেথা ল্যাবরেটরিতে কার্বন 14 পরীক্ষার পর প্রমাণ পাওয়া গেছে দুর্গটি 1340 সালে নির্মিত। উপমহাদেশ বা বাংলায় ভ্রমণকারী উল্লেখযোগ্য পরিব্রাজক বা পর্যটক বা পর্যটক মেগাস্থিনিস। দেশ হচ্ছে গ্রিস। তিনি খ্রিস্টপূর্ব 302 অব্দে ভ্রমণে আসেন। শাসনকাল তখন ছিল চন্দ্রগুপ্ত মৌর্যের। মেগাস্থিনিস রচিত গ্রন্থ হচ্ছে ইন্ডিকা, যা উপমহাদেশের প্রামাণ্য দলিল। মেগাস্থিনিস ছিলেন ভূগোলবিদ। বাংলায় তিনি আসেননি। ফাহিয়েন চীনের পরিব্রাজক, যিনি 380 থেকে 414 খ্রিস্টাব্দের মধ্যেই ভ্রমণ করেন। শাসনামল ছিল তখন দ্বিতীয় চন্দ্রগুপ্তের। বাংলায় ভ্রমণকারী প্রথম পর্যটক ছিলেন ফাহিয়েন। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে ফু কুও কিং। হিউয়েন সাং চীনের পরিব্রাজক বা পর্যটক। তার আগমনের সময়কাল ছিল 630 থেকে 644 খ্রিস্টাব্দ। শাসনামল তখন হর্ষবর্ধনের। হিউয়েন সাং অধ্যয়ন করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ে। তার রচিত গ্রন্থ সিদ্ধি শিলভদ্র আচার্য। মা হুয়ান ও গং জেন তাও চীনের পরিব্রাজক। তাদের আগমনের সময়কাল ছিল 1405 থেকে 1433 খ্রিস্টাব্দ। শাসনামল ছিল তখন গিয়াসুদ্দিন আজম শাহ। মা হুয়ান 7 বার ভারত মহাসাগরে অভিযানে বের হন। গং জেন ছিলেন মা হুয়ানের সহকারী। ইবনে বাতুতা বিখ্যাত পরিব্রাজক, মরক্কোর পরিব্রাজক ছিলেন তিনি। তার আগমনের সময়কাল 1334 সালে ভারতে এবং 1346 সালে বাংলায়। তখন শাসনামল ছিল দিল্লির মোহাম্মদ বিন তৌলিক এবং বাংলায় ফখরুদ্দিন মুবারক শাহের শাসনামল। ইবনে বাতুতার পুরো নাম ছিল শেখ আবু আবদুল্লাহ মোহাম্মদ। বাংলায় ভ্রমণের উদ্দেশ্য হলো সুফি সাধক শেখ জালালউদ্দিন বা হযরত শাহজালাল মুজাররদে ইয়ামেনীর দর্শন লাভ। বাংলায় প্রথম ভ্রমণ করেন সাতগাঁও বা চাঁদগাঁওয়ে 9 জুলাই 1346 সালে। সোনারগাঁও সফর করেন 14 আগস্ট 1346। বাংলা থেকে রওনা দেন জাভা দ্বীপে, ইন্দোনেশিয়ার। ইবনে বাতুতা বাংলার ভ্রমণ নিয়ে গ্রন্থ সংকলন হলো ইবনে জুজাই গ্রন্থ, কিতাবুর রাহেলা বা সফরনামা। কিতাবুল হিন্দ এর লেখক হচ্ছে আল-বিরুনি। নিকোল দা কন্ট্রি ভেনিস ইতালির পরিব্রাজক। তার আগমনের সময়কাল 1420 থেকে 1444। নিকোল দা কন্ট্রি বর্ণিত সেরনোভা হলো সোনারগাঁও, আন্দামান দ্বীপপুঞ্জ হয়ে বাংলায় আগমন করেছিলেন। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস 326 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। পলিটিক্যাল হিস্টরি অফ এনশিয়েন্ট বেঙ্গল। আলেকজান্ডার দ্য গ্রেট, পিতা মেসিডোনিয়ার রাজা ফিলিপস, ভারতবর্ষ আক্রমণ করে খ্রিস্টপূর্ব 327 অব্দে। যুদ্ধে অংশগ্রহণ পুরো সাথে হিদাসপিসের যুদ্ধে। মৃত্যুবরণ করে 323 খ্রিস্টপূর্বে বেবিলনে। তার মৃত্যুর পর চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সেনাপতি সিলিওকাসকে পরাজিত করে ভারতবর্ষে গ্রিক প্রাধান্যের অবসান ঘটান। প্রতিষ্ঠিত হয় মৌর্য সাম্রাজ্য। মনে রাখুন, গ্রিক সভ্যতার যুক্তিবাদী দার্শনিকদের বলা হতো সফিস্ট। উল্লেখযোগ্য দার্শনিকদের মধ্যে ছিল সোক্রেটিসের শিষ্য বা ছাত্র ছিল প্লেটো ও জোনোফেন এবং প্লেটোর ছাত্র ছিল এরিস্টটল।
সোক্রেটিস গ্রিক দার্শনিক প্রকৃতির ছাত্র এবং জ্ঞানীর পিতা হিসেবে পরিচিত ছিলেন। আনুমানিক 399 খ্রিস্টপূর্বে হ্যামলকের বিষ খেয়ে জোরপূর্বক আত্মহত্যার শিকার হন। তার বিখ্যাত উক্তির মধ্যে ছিল নো দ্য সেলফ বা নিজেকে জানো। সোক্রেটিসকে বলা হতো দার্শনিকের দার্শনিক বা বলা হয়। প্লেটো গ্রিক দার্শনিক, শিক্ষাকেন্দ্রের নাম ছিল একাডেমিয়া, গ্রন্থের নাম ছিল রিপাবলিক বা দ্য রিপাবলিক। এরিস্টটল গ্রিক দার্শনিক, যিনি রাষ্ট্রবিজ্ঞানী, যুক্তিবিদ্যা ও প্রাণীবিজ্ঞানের জনক। এরিস্টটল শিক্ষা কেন্দ্রের নাম ছিল লাইসিয়াম, গ্রন্থের নাম ছিল পলিটিক্স, দ্য পলিটিক্স। গঙ্গারিডাই হলো মৌর্য যুগের শক্তিশালী রাজ্য। গ্রিক লেখকদের মধ্যে গঙ্গা নদীর দুইটি স্রোত ভাগীরথী ও পদ্মার মধ্যবর্তী অঞ্চলে গঙ্গারিডই বা গঙ্গারিদ্ধি জাতির বসবাস। প্রুশিয়া গ্রিকদের মতে গঙ্গারিডই ছাড়া এই বাংলার অন্য আরেকটি জাতি হলো প্রুশিয়া। বংশ প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা। বংশ হচ্ছে মৌর্য, প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, আর শ্রেষ্ঠ রাজা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। গুপ্ত বংশ প্রতিষ্ঠাতা মহারাজা শ্রীগুপ্ত, আর শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত। মৌর্যরা ছিল বংশের মধ্যে। এর পরবর্তীতে বংশ হচ্ছে পাল বংশ, যেটার প্রতিষ্ঠাতা ছিল গোপাল, আর শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল। সেন বংশ, যাদের প্রতিষ্ঠাতা ছিল সামন্ত সেন, প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় হেমন্ত সেনকে, তবে শ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন। মৌর্য বংশ। বাংলা আগমন আলেকজান্ডারের পরবর্তী সময়ে এবং আর্যদের আগমনের পূর্বে। শাসনকাল ছিল তাদের 321 থেকে 185 খ্রিস্টপূর্ব। প্রতিষ্ঠাতা নন্দ রাজবংশ উচ্ছেদ করে চন্দ্রগুপ্ত মৌর্য প্রতিষ্ঠা করে। রাজধানী ছিল পালিপুত্রা বা পাটালিপুত্র। বাংলার প্রাদেশিক রাজধানী ছিল পণ্ড্রনগর। প্রতিষ্ঠা করে পণ্ড্র জনপদ। মৌর্য সাম্রাজ্যের বিশেষত্ব হচ্ছে প্রথম সর্বভারতীয় রাজ্য, ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য। লৌহযুগ ছিল তখন। সমগ্র দক্ষিণ এশিয়া ব্যাপী এই সাম্রাজ্যের বিস্তার ছিল। শাসকগণ ছিল ক্রমান্বয়ে চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, সম্রাট অশোক, দশরথ, সম্প্রতিশালী শুক, দেববর্মন, শতধানবান এবং বৃহদাদ্রথ। সম্রাট অশোক হচ্ছে মৌর্য সাম্রাজ্যের তৃতীয় শাসক, যার শাসনকাল 269 থেকে 232 খ্রিস্টপূর্ব। উত্তর বাংলা জয়কারী প্রথম মৌর্য সম্রাট বাংলাকে মৌর্য সাম্রাজ্যের প্রদেশে পরিণত করেন। মৌর্য সাম্রাজ্যের ব্যাপক বিস্তার ঘটান। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্মে দীক্ষিত লাভ করেন এবং বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। কলিঙ্গ যুদ্ধ হলো কলিঙ্গ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও উর্বর ভূমি ছিল। খ্রিস্টপূর্ব 265 সালে এই অঞ্চলটি মৌর্য সম্রাট অশোক কর্তৃক আক্রান্ত হলে কলিঙ্গ যুদ্ধের সূচনা ঘটে এবং তাতে 1 লাখ মানুষ নিহত হয়। চাণক্য পরিচিত রাষ্ট্রবিজ্ঞানী ও অর্থনীতির দিকপাল ও ভারতের ম্যাকিয়াভেলি হিসেবে উপদেষ্টা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ও বিন্দুসারের। তার উপাধি ছিল কৌটিল্য ও বিষ্ণুগুপ্ত। চাণক্যের বিখ্যাত গ্রন্থ হচ্ছে অর্থশাস্ত্র, যেটি 15 খণ্ডে বিভক্ত এবং চাণক্য। প্রাচীন বংশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গুপ্ত বংশ, যেটির প্রতিষ্ঠাতা মহারাজ শ্রীগুপ্ত। প্রথম সম্রাট বা প্রথম স্বাধীন ও শক্তিশালী রাজা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। ভারতবর্ষে শাসন আমল ছিল তার 320 থেকে 550 খ্রিস্টাব্দ। রাজ্যের সীমা ছিল বর্তমান ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেপাল। সমতট ব্যতীত সমগ্র বাংলা জয় করেন সমুদ্রগুপ্ত। রাজধানী ছিল পাটালিপুত্র এবং বাংলার প্রাদেশিক রাজধানী ছিল পণ্ড্রনগর। গুপ্ত রাজাদের ধর্ম ছিল হিন্দু, বৌদ্ধ এবং জৈন। গুপ্ত সাম্রাজ্যের বিশেষত্ব হচ্ছে ভারতের স্বর্ণযুগ বলা হয় তখন। হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা ছিল। কালিদাস ও আর্যভট্ট, বরাহমিহির, বিষ্ণু শর্মার আবির্ভাব ঘটে এই আমলে। আবিষ্কার করে বিজ্ঞান ও প্রযুক্তি, বাস্তুবিদ্যা, শিল্প, ন্যায়শাস্ত্র, সাহিত্য, গণিত, ধর্ম ও দর্শনে। অজন্তা ও ইলোরার গুহাচিত্র। ভারতের মহারাষ্ট্রে অবস্থিত খাড়া গিরিখাতের পাথর কেটে খোদাই করা গুহা স্তম্ভ। এইসব গুহাচিত্রে বৌদ্ধ সভ্যতার নিদর্শন ফুটে ওঠে। হিউয়েন সাংয়ের ভ্রমণ কাহিনী বা ভ্রমণ লিপিতে ওই গুহাচিত্রের বর্ণনা পাওয়া যায়। মেঘদূত বা মেঘদূতম পরিচয় বিষ্ণুগুপ্তের সভাকবি কালিদাস রচিত একটি কাব্য। গবেষকদের দৃষ্টিতে গীতিকাব্য, বিরহকাব্য ও মহাকাব্য। ছন্দ হচ্ছে মন্দাক্রান্ত। খণ্ড 2টি, একটি হচ্ছে পূর্ব মেঘ ও অন্যটি উত্তর মেঘ। কালিদাসকে তুলনা করা হয় উইলিয়াম শেক্সপিয়ারের সাথে। শাসকগণ বা গুপ্তবংশের শাসকগণ হচ্ছেন শ্রীগুপ্ত, ঘটোৎকচ, প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, রামগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, এভাবেই সর্বশেষ হচ্ছে ভানুগুপ্ত। উপাধিগুলোর মধ্যে হচ্ছে মহারাজ, রাজার নাম শ্রীগুপ্ত, আর রাজাধিরাজ ছিল প্রথম চন্দ্রগুপ্ত। বিক্রমাদিত্য ও সিংহ বিক্রম উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের। আর ভারতের নেপোলিয়ন বলা হতো সমুদ্রগুপ্ত। গুপ্ত পরবর্তী বাংলা
বা প্রাচীন বাংলার শাসনামলের মধ্যে গুপ্ত বংশের পরবর্তী অংশ হল গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতায় অরাজক অবস্থা বিরাজ করে দুইটি স্বাধীন রাজ্য সৃষ্টি হয়, একটি হচ্ছে বঙ্গ আর একটি গৌড়। বঙ্গ হয় যার অবস্থান হলো দক্ষিণ পূর্ব বাংলা ও পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চল। স্বাধীন রাজা ছিলেন তিনজন: গোফচন্দ্র, ধর্মাদিত্য এবং সমাচার দেব। রাজাদের উপাধি ছিল মহারাজা ধীরাজ। রাজত্বকাল 525 থেকে 600 খ্রিস্টাব্দ। গৌড়ের অবস্থান ছিল বাংলার পশ্চিম ও উত্তর বাংলা। স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক সামন্ত। শশাঙ্ক ছিলেন সেনগুপ্তের মহাসামন্ত। রাজধানী ছিল কর্ণসুবর্ণ, বর্তমান মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। শশাঙ্ক উপাসক ছিলেন শৈব ধর্মের। শশাঙ্ককে বৌদ্ধ ধর্ম বিদ্বেষী বলেন হিউয়েন সাং। শশাঙ্কের মৃত্যুর পর ক্ষমতা দখল করেন হর্ষবর্ধন। বিশেষত্ব: শশাঙ্ক ছিলেন প্রাচীন বাংলার প্রথম সার্বভৌম শাসক বা নরপতি। মৎস্যন্যায় শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থ অনুসারে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। মৎস্যন্যায় শব্দের ঐতিহাসিক অর্থ আইনশৃঙ্খলাহীন অরাজক অবস্থা। সংগঠনের কারণ: শশাঙ্কের মৃত্যুর পর হর্ষবর্ধনের ক্ষমতা লাভের পরবর্তীতে গৌড় রাজ্য ভেঙে কর্ণসুবর্ণ, সমতট, তাম্রলিপি সহ একাধিক রাজ্যে বিভক্ত হয়ে যায়। তখন রাজ্যসমূহের প্রতাপশালীগণ পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হয়। মৎস্যন্যায় হয় সপ্তম থেকে অষ্টম শতকে। সময়কাল আনুমানিক 650 থেকে 750, মোট 100 বছর। মৎস্যন্যায় যুগ গুপ্ত ও পাল আমলের মধ্যবর্তী তাম্রশাসনের যুগ। তাম্রশাসনের নিদর্শন ছিল স্বাধীন বঙ্গরাজ্য, স্বাধীন গৌড় রাজ্য ও মৎস্যন্যায়ের চূড়ান্ত অবসান হয় 756 খ্রিস্টাব্দে গোপালের ক্ষমতা গ্রহণের মাধ্যমে। পাল বংশের শাসনামল হচ্ছে 756 থেকে 1161 পর্যন্ত। প্রতিষ্ঠাতা গোপাল 756 থেকে 781 মধ্যে। গোপাল ক্ষমতায় ছিলেন 25 বছর। পাল সাম্রাজ্যের বিশেষত্ব হচ্ছে প্রথম বংশানুক্রমিক রাজবংশ। বাংলায় দীর্ঘস্থায়ী প্রায় 400 বছর তারা রাজত্ব করেন। বাংলায় পালি ভাষার বিস্তার ঘটে। বাংলায় চিত্রশিল্পের বিকাশ ঘটে পাল বংশের সময়। সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল, যার রাজত্বকাল 781 থেকে 821। ধর্মপাল ক্ষমতায় ছিলেন 40 বছর। ধর্মপালের উপাধি ছিল পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ, বিক্রমশীল, অষ্টসহস্রিকা, প্রজ্ঞাপারমিতা। রামপালের রাজত্বকালের রচিত পুঁথি বাংলার চিত্রশিল্পের শ্রেষ্ঠ নিদর্শন। ধর্মপাল যে নেপাল জয় করেন এবং ভাগলপুরের নিকটে বিক্রমাশীল বিহার নির্মাণ করেন। নওগাঁর পাহাড়পুরে সোমপুর বিহার নির্মাণ করেন এবং হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তার প্রধানমন্ত্রী ছিলেন গর্গ, একজন ব্রাহ্মণ। পাল বংশের সবচেয়ে বেশি বিস্তার করেন হচ্ছে দেবপাল। মুঙ্গেরে রাজধানী স্থাপন করেছিলেন দেবপাল। নারায়ণ পাল দীর্ঘকাল অর্থাৎ 54 বছর ক্ষমতায় ছিলেন। দ্বিতীয় মহিপাল বরেন্দ্র অঞ্চলে জেলেদের কৈবর্ত বিদ্রোহের মুখোমুখি হন এবং তাদের হাতেই খুন হন দ্বিতীয় মহিপাল। রামপাল পাল বংশের সর্বশেষ সফল শাসক। কবি সন্দাখর নন্দী রচিত রামচরিত থেকেই রামপাল সম্পর্কে জানা যায়। কৈবর্তদের পরাজিত করে বরেন্দ্র পুনরুদ্ধার করেন এই রামপাল। মালদহের রামাবতীতে রাজধানী স্থাপন করেছিলেন রামপাল। মদন পাল পাল বংশের শেষ রাজা। বিজয় সেনের কাছে পরাজিত হয়ে বাংলাকে সেনদের দখলভুক্ত করেন। সেন বংশের শাসনামল হচ্ছে 1061 সাল থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথম রাজার মর্যাদা পান হেমন্ত সেন। প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। কোনো রাজ্য প্রতিষ্ঠা করতে পারেননি। সেনদের ধর্ম ছিল হিন্দু। সেনদের আদিবাস ছিল দক্ষিণার্থের কর্ণাটক। রাজধানী ছিল নদিয়া। বিশেষত সেন বংশের অধীনেই সর্বপ্রথম সমগ্র বাংলা দীর্ঘকালব্যাপী একক রাজার অধীনে ছিল। উপাধি: বিজয় সেন। এর উপাধি ছিল পরমেশ্বর, পরম ভট্টারক, অভিরাজ, শঙ্কর। বল্লাল সেন, যার উপাধি ছিল অভিরাজ নিঃশঙ্ক শঙ্কর। লক্ষণ সেন, যার উপাধি ছিল পরম বৈষ্ণব। পতন: 1204 সালে মুসলিম সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির কাছে আর সেনাদের পরাজয়ের মধ্য দিয়ে প্রাচীন বাংলার ইতিহাস শেষ হয়ে মধ্যযুগের ইতিহাস শুরু হয়। কর্মকাণ্ড ও রাজা: বিজয় সেন বংশের শাসন শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন, অর্থাৎ শ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন। প্রথম রাজধানী ছিল হুগলি জেলার ত্রিবেণীর বিজয়পুরে। ধর্ম ছিল শৈব। বল্লাল সেন, যিনি রচনা করেন দানসাগর ও উদ্ভুত সাগর। রাজধানী ছিল রামপাল। প্রবর্তন করেন কৌলিন্য প্রথা, অর্থাৎ সম্ভ্রান্ত গোষ্ঠীর সামাজিক রীতিনীতিতে অংশগ্রহণ। লক্ষণ সেন, যার শাসনামল ছিল 1178 থেকে 1204। সিংহাসনে বসেন 60 বছর বয়সে। রাজধানী ছিল নবদ্বীপ। তার সময়ে সুন্দরবনে হয় ডুম্বন পাল বিদ্রোহ। বখতিয়ার খিলজির আক্রমণ করলে আশ্রয় নেন বিক্রমপুরে। বিশ্বরূপ সেন ও কেশব সেন।
তেরো শতকের প্রথমার্ধে বা প্রথম দিকে সম্ভবত 1204 সালে বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করলে লক্ষণ সেন নদিয়া ত্যাগ করে নদীপথে দক্ষিণ পূর্ব বাংলায় চলে যান। লক্ষণ সেনের নদিয়া ত্যাগের মাধ্যমে বাংলায় হিন্দু শাসনের পতন হয়েছিল বলে ধারণা হলেও দক্ষিণ পূর্ব বাংলায় লক্ষণ সেন আরও কয়েক বছর ক্ষমতায় বা রাজত্ব করেন। লক্ষণ সেনের মৃত্যুর পর তার দুই পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন কিছুকাল পূর্ব বাংলায় শাসন করেন। নোট: মূলত লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় সেন শাসনের অবসান ঘটে। লক্ষণ সেন 1206 খ্রিস্টাব্দে মতান্তরে 1205 খ্রিস্টাব্দে মৃত্যুর মুখে পতিত হন বা মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার দুই পুত্র কিছুকাল পূর্ব বাংলা শাসন করেছিলেন। প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শাসন ব্যবস্থা। সোশ্যাল, ইকোনমিক, কালচারাল হিস্ট্রি অফ এনশান্ট বেঙ্গল। প্রাচীন আমলের শিল্পকলা বা আর্ট। বুদ্ধ স্তূপ সবচেয়ে প্রাচীন স্থাপত্যের নিদর্শন। মহাস্থানগড় অবস্থান বগুড়া থেকে 8 মাইল উত্তরে করতোয়া নদীর তীরে। পূর্ব নাম ছিল পণ্ডনগর। মহাস্থানগড়ের বয়স আনুমানিক 2500 বছর বা 2500 বছর। পুরাকীর্তি আছে মৌর্য ও গুপ্ত বংশের। পাথরের চাকতিতে খোদাই করা লিপি পাওয়া গেছে সম্রাট আশুকের সময়ের খ্রিস্টপূর্ব 3য় শতকের। মাজার আছে বিখ্যাত সাধক শাহ সুলতান বখলির। বিখ্যাত পুরাকীর্তির মধ্যে আছে মহাস্থানগড়ে ভাসুবিহার, বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা ও ক্ষুধার পাথর ভিটা। পাহাড়পুর বা সোমপুর বৌদ্ধবিহার অবস্থান নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর গ্রামে। নির্মাতা ধর্মপাল, নির্মাণকাল 8ম শতক। অপর নাম হচ্ছে সোমপুর বিহার। নিদর্শন পাওয়া যায় পাল যুগের বৌদ্ধ সভ্যতার খনন কাজ। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1925 থেকে 26 সাল। বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি 1985 সালে। তাম্রলিপি বা প্রাপ্ত তাম্রলিপি হচ্ছে গুপ্ত যুগের। বিশেষত্ব: প্রাচীন বাংলার স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন এবং উপমহাদেশের বড় বিহার। ময়নামতি ময়নামতির অবস্থান হচ্ছে কুমিল্লা থেকে 8 কিলোমিটার পশ্চিমে। নামকরণ করা হয় রাজা মানিকচন্দ্রের স্ত্রী ময়নামতির নামে। পূর্ব নাম রোহিতগিরি, অপর নাম শালবন বিহার। বিখ্যাত বুদ্ধ সভ্যতার জন্য নির্মাণ করেন রাজা দেবপাল। খনন কাজ বা আবিষ্কার হয় 1955 সালে। বিখ্যাত পুরাকীর্তির মধ্যে রয়েছে ময়নামতিতে আনন্দ বিহার, আনন্দ রাজার দিঘি, রানীর বাংলা বিহার, ভোজবিহার, কৌটিল্য মোড়া, রূপবান মোড়া, বৈরাগীর মোড়া এবং চারপত্র মোড়া। মোড়া হচ্ছে উঁচু জায়গা বা টিলা, যা প্রায় সব মোড়াই ময়নামতিতে। ওয়ারী বটেশ্বর বটেশ্বরের অবস্থান হচ্ছে নরসিংদী জেলার উপজেলা ওয়ারী ও বটেশ্বর গ্রামে। পুরাতন ব্রহ্মপুত্র নদ বা কয়রা নদীর তীরে। নির্মাণকাল 450 খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ 2500 বছর আগে। তবে ওয়ারী বটেশ্বর গ্রাম দুইটি প্লাইস্টোনিস যুগের। ওয়ারী বটেশ্বর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব জনসম্মুখে তুলে ধরেন মোহাম্মদ হানিফ পাঠান নামের একজন স্কুল শিক্ষক 1930 সালে। ওয়ারী বটেশ্বর ছিল নদী বন্দর ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। বজ্রযোগিনী অবস্থান বিক্রমপুর, বর্তমান মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলার। বিশেষত: বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান। বিক্রমপুরে বৌদ্ধবিহার নির্মাণ 8-9 শতকে। জয়ঙ্কন্দাবাদ বা বিক্রমপুরের রাজধানী জয়ঙ্কন্দাবাদ। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হচ্ছে সুলতানি আমলের সাধক বাবা আদম শাহীর মাজার এবং মুঘল আমলের ইদ্রাকপুর দুর্গ ও সেতু। 2500 বছরের পুরানো বাণিজ্য কেন্দ্র আবিষ্কৃত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বা বরেন্দ্র ভূমিতে। এটি মহাস্থানগড় ও ওয়ারী বটেশ্বরের সম। বিহারের নাম, অবস্থান এবং বিশেষ তথ্য। সীতাকোট বিহার দিনাজপুরে অবস্থিত। এটি 5ম থেকে 6ষ্ঠ শতকে নির্মিত। বিশেষত্ব হল বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার। কান্তজিৎ মন্দির দিনাজপুরে অবস্থিত। পণ্ডিত বিহার চট্টগ্রামে অবস্থিত। নির্মাণকাল 8ম শতকে। পরিচয় হল নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়। অধ্যাপনা করেন অতীশ দীপঙ্কর। মহামণি বিহার রাউজান চট্টগ্রামে অবস্থিত। এটির নির্মাতা হল ভিক্ষু চায়ঙ্গা ঠাকুর। 1843 সালে থেকে মহামণি মেলা বা চৈত্র মাসের শেষ তারিখে বর্ষ বিদায় দিয়ে শুরু হয় বর্ষবরণের শেষ হয়। আনন্দ বিহার ময়নামতি কুমিল্লায় অবস্থিত। এটি 7ম থেকে 8ম শতকে নির্মিত। পাল আমলে। নির্মাতা হচ্ছে রাজা আনন্দদেব। রাজবন বিহার কাপ্তাই রোড রাঙ্গামাটি অবস্থিত। এটির নির্মাতা চাকমা রাজা দেবাশিস রায়। বিশেষত বাংলাদেশের বৌদ্ধদের বৃহত্তম তীর্থস্থান। জগদ্দল বিহার নওগাঁ তৎকালীন দিনাজপুরে অবস্থিত। নির্মাণ কাজ হয় 11-12 শতকে। নির্মাতা ছিলেন রামপাল। হলুদ বিহার বিলাসবাড়ি বদলগাছি নওগাঁয় অবস্থিত। এটি যমুনা বা ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। স্থানীয়ভাবে ডিবি নামে পরিচিত। ভাসু বিহার শিবগঞ্জ বগুড়ায় অবস্থিত। নির্মাণ কাজ 8ম শতকে বা গুপ্ত ও পাল আমলে। সীমাবদ্ধ বিহার কলাপাড়া পটুয়াখালী অবস্থিত। রাখাইন সম্প্রদায়ের উপাসনালয়। রাস পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয় সীমাবদ্ধ বিহারে।
সীমাবিহার রামু কক্সবাজার। বিশেষ দ্রষ্টব্য সীমাবিহার বৌদ্ধ ধর্মের সাথে জড়িত। মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস। মধ্যযুগে বাংলার রাজনৈতিক ইতিহাসের সময়কাল হল 1204 থেকে 1757 পর্যন্ত। বাংলা মুসলিমদের শাসনে থাকে 1204 থেকে 1765 সাল পর্যন্ত, অর্থাৎ 550 বছর। বাংলায় প্রথম মুসলিম শাসক ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 সালে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির সম্পর্কে জানতে চাইলে পরিচয় হলো, বাংলার উত্তর ও উত্তর পশ্চিমাংশের মুসলিম শাসনের সূচনা করেন। অধিবাসী ছিলেন আফগানিস্তানের, জাতি হিসেবে তুর্কি বংশ খিলজি। পেশা ছিল সৈনিক। বিহার জয় করেন 1203 সালে এবং বাংলা জয় করেন 1204 সালে। বাংলা জয়ের ইতিহাস। উচ্চবিলাসী বখতিয়ার বাংলা জয়ে মনোনিবেশ করার আগেই ব্রাহ্মণগণ শাস্ত্রমতে রাজা লক্ষণ সেনকে নদিয়া ছাড়ার পরামর্শ দেন, কিন্তু লক্ষণ সেন দ্বিতীয় রাজধানী নদিয়া ছেড়ে যাননি। গড় ছিল তার প্রথম রাজধানী। বিহার হতে বাংলায় প্রবেশের পথ ছিল তেলিয়াগড় ও শিকড়িগড়, কিন্তু বখতিয়ার সুসজ্জিত এই পথ ব্যবহার না করে ঝাড়খণ্ডের আরণ্যময় স্থান দিয়ে খণ্ড খণ্ড সৈন্য দলে ভাগ হয়ে নদিয়া প্রবেশ করে। প্রথমে 17-18 জনের অশ্বারোহী সৈনিক নিয়ে মধ্যাহ্নভোজের সময়ে বণিক সেজে বখতিয়ার খিলজি রাজপ্রাসাদে প্রবেশ করে। হঠাৎ সৈন্যদল প্রাসাদের রক্ষীদের হত্যা করতে থাকলে প্রাণ ভয়ে সকল সৈন্যদল পালিয়ে যায় এবং প্রাসাদ অরক্ষিত থাকে। লক্ষণ সেন নৌকা যুগে পালিয়ে বিক্রমপুর চলে যান। এভাবেই বখতিয়ার খিলজি বাংলা দখল করেন। বাংলার রাজধানী স্থাপন করেন লক্ষণাবতীতে, যা গৌড়ে অবস্থিত। তখন লক্ষণাবতী লক্ষনৌথি নামে পরিচিত ছিল। কুনহন তিব্বত অভিযানে 1206 সালে আলী মর্দান নামক একজন আমির হাতে এটি ধারণা করা হয়। বাংলায় মুসলিম শাসনের চিত্র। মুসলিম রুল ইন বেঙ্গল। শাসন আমল। তুর্কি শাসনের মধ্যে আছে খিলজি শাসন 1204 থেকে 1227। সময়কাল 1204 থেকে মোট 1338 পর্যন্ত। দিল্লির মুসলিম শাসকদের প্রদেশের অধীনে মামলুক শাসন ছিল 1227 থেকে 1287, অর্থাৎ 60 বছর। সুলতানি আমলের মধ্যে ছিল ইলিয়াস শাহী বংশ, যারা 1342 থেকে 1411 পর্যন্ত শাসন করেন। রাজা গণেশের বংশ 1414 থেকে 1435 সাল পর্যন্ত। পরবর্তীতে আবার ইলিয়াস শাহী বংশ 1435 থেকে 1487 সাল পর্যন্ত। হাবশি শাসন ছিল 1487 থেকে 1493 সাল পর্যন্ত। হোসেন শাহী বংশ ছিল 1493 থেকে 1538 সাল পর্যন্ত। আফগান শাসনের মধ্যে ছিল সুর শাসন, যারা 1538 থেকে 1553 সাল পর্যন্ত শাসন করেন। এরপরে ছিল স্বাধীন সুর সুলতানাত, যারা 1553 থেকে 1563 সাল পর্যন্ত শাসন করেন। কাররানি শাসন ছিল 1563 থেকে 1576 সাল। মুঘল আমল ছিল মোট 1576 থেকে 1757। ভারবিয়াদের শাসন ছিল 1576 থেকে 1610। সুবেদারি শাসন ছিল 1610 থেকে 1700 এবং নবাবী আমল বা নিজামত আমল ছিল 1700 থেকে 1757। তুর্কি শাসন আমল বা হিস্ট্রি অফ টার্কিশ রুল ইন বেঙ্গল 1204 থেকে 1338 সাল পর্যন্ত। রাজনৈতিক অবস্থা ছিল বিদ্রোহ ও বিশৃঙ্খল। বাংলাকে বলা হতো বুগলাকপুর বা বিদ্রোহের নগরী, বলেছেন জিয়াউদ্দিন বারানি। দুযোগে ফুরে নিয়ামত বা প্রাচুর্যপূর্ণ নরক বলেন ইবনে বাতুতা। বাংলার নাম জান্নাতাবাদ দেন মুঘল সম্রাট হুমায়ুন। উল্লেখযোগ্য শাসকদের মধ্যে হচ্ছে সুলতান গিয়াসউদ্দিন ইওয়াজ খিলজি, যার রাজধানী ছিল গৌড়। লখনৌথি নদীর তীরে তৈরি করেন বাসন কোট দুর্গ। মুসলিম শাসকদের মধ্যে সর্বপ্রথম গড়ে তোলেন নৌবাহিনী। স্বীকৃতিপত্র পান আব্বাসীয় খলিফা আল নাসিরের কাছ থেকে। নাসিরুদ্দিন মাহমুদ বাংলার প্রথম তুর্কি শাসক ছিলেন। ইলতুৎমিশের পুত্র ছিলেন তিনি। তুগরিল মামলুক তুর্কিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন। দাসদের মামলুক বলা হতো। বুগরা খান নাম গ্রহণ করেন নাসিরুদ্দিন মাহমুদ শাহ নামে প্রথম স্বাধীন সুলতান হিসেবে বাংলা শাসন করেন। সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ তার শাসনামলে বাংলায় আগমন করেন হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি এর পুরো নাম হচ্ছে শেখ শাহজালাল, কুনিয়াত ছিল মুজাররদ। জন্ম তুরস্কে, কিন্তু বাবা ছিল ইয়েমেনি। ইসলাম প্রচারে সিলেটে এসেছিলেন 1303 সালে 32 বছর বয়সে। শাহজালালের সফর সঙ্গে ছিলেন 360 জন আউলিয়া। পরিচিতিমূলক বিশেষণ হচ্ছে কুনিয়াথি। ইবনে বাতুতা তার নাম দেন তাবরিজি। সমাধি হচ্ছে সিলেটে। তার সমাধির ফলকলিপির নাম হলো সুহেলি ইয়ামেনি।
তার জীবনকাল 1271 থেকে 1346 সাল। বাংলায় স্বাধীন সুলতানি আমল, হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্ট সুলতানাত, রোল ইন বেঙ্গল। সুলতানি আমলের সূচনা করেন ফখরুদ্দীন মুবারক শাহ। ফখরুদ্দীন মুবারক শাহের ক্ষমতা দখল প্রক্রিয়া। 1338 সালে সোনারগাঁওয়ের শাসনকর্তা বাহরাম খানের মৃত্যু হয়। বাহরাম খানের বর্মরক্ষক ছিলেন ফখরা নামে একজন রাজকর্মচারী। প্রভুর মৃত্যুর পর তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং ফখরুদ্দীন মুবারক শাহ নাম নিয়ে সোনারগাঁওয়ে সিংহাসনে বসেন। প্রথম প্রকৃত স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দীন ইলিয়াস শাহ। প্রথম রাজধানী ছিল সোনারগাঁও, মূল রাজধানী ছিল গৌড়। শাসকগণ এবং তাদের অবদান। ফখরুদ্দীন মুবারক শাহ 1338 থেকে 1349 সাল পর্যন্ত শাসন করেন। তার সময় মুদ্রার নাম দেন ফখরা এবং রাজধানী ছিল সোনারগাঁও। সর্বপ্রথম জয় করেন চট্টগ্রাম, রাজপথ করেন চাঁদপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত। ইখতিয়ারউদ্দীন গাজী শাহ ক্ষমতায় ছিলেন 1349 থেকে 1352 সাল পর্যন্ত। শামসুদ্দীন ইলিয়াস শাহ। শামসুদ্দীন ইলিয়াস শাহের শাসনামল ছিল 1352 থেকে 1358। তার প্রকৃত নাম ছিল হাজী ইলিয়াস। নির্মাণ করেন হাজিপুর শহর ও ফিরোজাবাদের হাম্মাম খানা। তার সময় হতেই বাংলার অধিবাসীগণ পরিচিতি লাভ করে বাঙ্গালা নামে বা বাঙালি নামে। তার উপাধি ছিল শাহে বাঙ্গালা ও শাহে বাঙ্গালিয়ান। সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হওয়া প্রথম মুসলিম শামসুদ্দীন ইলিয়াস শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ, যার শাসনামল ছিল 1393 থেকে 1411। উপাধি ছিল আজম শাহ। বন্ধুত্ব স্থাপন করেন জৌনপুরের রাজা খান জাহানের সাথে। তার ন্যায় বিচারের বর্ণনা আছে রিয়াজুস সালাতিন গ্রন্থে। কাব্য রচনা করেন ফার্সি ভাষায়। পত্রালাপ করতেন পারস্যের কবি হাফিজের সাথে। রিয়াজুস সালাতিন গ্রন্থ একটি ঐতিহাসিক গ্রন্থ যার রচয়িতা গুলাম হোসেন সলিম জায়েদপুরি। এটি বাংলার মুসলিম শাসনের প্রথম পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ। ভাষা ছিল ফার্সি। বাংলার স্বাধীন সুলতানি আমল। রাজা গণেশের বংশ, তারা শাসন করে 1414 থেকে 1435 সাল। রাজা গণেশ আজম শাহের আমত্ত বা মন্ত্রী ছিলেন। পরবর্তী ইলিয়াস শাহী বংশ। নাসিরউদ্দিন মাহমুদ শাহ। পরবর্তীতে ইলিয়াস শাহী যুগের প্রকৃত প্রথম শাসক। তার শাসনামলে বাগেরহাটে বা খলিফাতাবাদে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন খান জাহান আলী। খান জাহান আলীর জীবনকাল হচ্ছে 1369 থেকে 1459। পরিচয়: মুসলিম ধর্ম প্রচারক ও বাগেরহাটের স্থানীয় শাসক ছিলেন। উপাধি: উলুগ খান ও খানে আজম। পৈতৃক নিবাস ছিল তুরস্কে। তার স্ত্রীর নাম ছিল সোনা বিবি ও রূপা বিবি। বাংলায় শাসন করেন 1398 সালে। বাংলায় আসেন 1398 সালে। তৈমুর লং দিল্লি আক্রমণ করলে জয়গীর লাভ করেন সুন্দরবনের। নির্মাণ করেন বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ। আনুমানিক 1450 সালে সোনা মসজিদ, বিবি বেগনি মসজিদ এবং খানজালি ও ঘোড়া দিঘি। সুলতান রুকনউদ্দিন বরবক শাহ। সুলতান রুকনউদ্দিন বরবক শাহ শাসন করেন 1459 থেকে 1474 সাল পর্যন্ত। বঙ্গের সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ ও মহাপণ্ডিত ছিলেন। চট্টগ্রামকে আরাকান থেকে পুনরুদ্ধার করেন এবং নির্মাণ করেন গৌড়ের দাখিল দরওয়াজা। হাবশি শাসন। হাবশি শাসন ছিল 1487 থেকে 1493 সাল পর্যন্ত। হাবশি শাসকগণ 6 বছর ক্ষমতায় ছিল। এই শাসনামলের নাম ছিল অন্ধকার যুগ বা ওই 6 বছরকে অন্ধকার যুগ বলা হতো। হোসেন শাহী বংশ। হোসেন শাহী বংশর ক্ষমতাসীন ছিলেন 1493 থেকে 1538 সাল পর্যন্ত। আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহ শাসনামল ছিল 1493 থেকে 1519 সাল পর্যন্ত। তিনি ছিলেন হোসেন শাহী বংশের প্রথম এবং শ্রেষ্ঠ শাসক। বংশ আরবের সৈয়দ বংশ। উজির ছিলেন মুজাফফর শাহের। দমন করেন হাবশিদের। বিতাড়িত করেন চট্টগ্রাম থেকে আরাকানিদের। রাজত্ব করেন 26 বছর। রাজধানী ছিল এক ঢালা। তার শাসনকালেই আবির্ভাব ঘটে বৈষ্ণব ধর্মের প্রচারক শ্রী চৈতন্য দেবের। তার শাসনামলে মালাধর বসু শ্রীমদ্ভাগবত ও পুরাণ এবং মহাভারত বাংলা ভাষার অনুবাদ করেন। তৈরি করেন গৌড়ের ছোট সোনা মসজিদ। তার শাসনকালকে বলা হতো মুসলিম শাসনের ইতিহাসে স্বর্ণযুগ। তাকে বলা হতো বাংলার আকবর। নুসরাত শাহ। নুসরাত শাহের শাসনামল ছিল 1519 থেকে 1532 সাল। উপাধি ছিল নাসিরউদ্দিন আবুল মুজাফফর নুসরত শাহ। নির্মাণ করেন গৌড়ের কদম রসুল দুর্গ। তার নির্মিত অমর কীর্তি হল গৌড়ের বড় সোনা মসজিদ বা 12 দুয়ারি মসজিদ। তার সময়ে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং বাবর নামায় তার প্রশংসা করা হয়। বিশেষ দ্রষ্টব্য: তার শাসনামলে দিল্লিতে মুঘল সম্রাট বাবর ক্ষমতা দখল করেন। তিনি বাবরের সাথে মিত্রতা করে বাংলা শাসন করেন।
গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ সুলতানি আমলের সর্বশেষ শাসক ছিলেন। তার শাসনামল ছিল 1533 থেকে 1538 সাল পর্যন্ত। আফগান শাসনামল 1538 সাল থেকে 1576 সাল পর্যন্ত। বাংলায় আফগান শাসন শুরু করেন শেরখান সুর থেকে শের শাহ। মুঘল সম্রাট হুমায়ুন 1537 সালে গৌড় অধিকারে নেন। হুমায়ুন গৌড়ের সৌন্দর্য মুগ্ধ হয়ে বাংলার নাম দেন জান্নাতাবাদ। এদিকে হুমায়ুনের সৎ ভাই হিন্দাল দিল্লি সিংহাসন দখল করবে এমন খবরে হুমায়ুন দিল্লির অভিমুখে রওনা হলে শেরখান বক্সারের নিকটে গঙ্গা নদীর তীরে চৌসা নামক স্থানে উৎপেতে থাকেন এবং হুমায়ুনকে পরাজিত করে 1539 সালে গৌড় দখলে নেন। মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে শের শাহ উপাধি নেন এবং নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন। শের শাহ এর জীবনী এবং কর্ম পরিচয়। মধ্যযুগীয় দিল্লির একজন শক্তিশালী আফগান পশতুন বাংলা জয় করেন 1540 সালে মুঘল শাসনকর্তা আলী কুলিকে পরাজিত করে। দিল্লি দখল করেন 1540 সালে কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে। বাংলা শাসন করেন 1540 থেকে 45 পর্যন্ত। সর্বপ্রথম চালু করেন পাট্রা বা ভূমি সত্ত্বের দলিল ও কুবলিয়ত বা চুক্তির দলিল প্রথা। রাজধানী ছিল তখন আগ্রা। তার নির্মিত সড়ক ছিল সড়কে আজম বা মহাসড়ক বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। 3000 মাইল দীর্ঘ। সোনারগাঁও থেকে আগ্রা, দিল্লি ও লাহোর হয়ে মুলতান বা পঞ্জাব পর্যন্ত বিস্তৃত ছিল। সংবাদ বাহনের জন্য চালু করেন ঘোড়ার ডাক। তার সমাধি বা শেরশাহের সমাধি হল সাসারাম বিহারে অবস্থিত। শেরশাহের পুত্র জামাল খান ক্ষমতা গ্রহণ করে উপাধি গ্রহণ করেন ইসলাম খান নামে। বাংলার শেষ আফগান শাসক হলেন দাউদ খান কাররানি। বাংলায় মুঘল আমল বা দ্য মুঘল রুল ইন বেঙ্গল 1576 থেকে 1757 সাল। বাংলায় প্রথম আগমন করতে চাওয়ায় মুঘল সম্রাট বাবর নুসরাত শাহের সময়ে বাংলায় মুঘল শাসন শুরু করেন সম্রাট আকবর। আকবর সমগ্র বাংলা দখল করতে পারেনি 12 ভূঁইয়াদের কারণে। 12 ভূঁইয়া পরিচয়। 12 বলতে নির্দিষ্ট 12 সংখ্যা বোঝায় না। এখানে 12 বলতে নির্দিষ্ট সংখ্যাধিক্য বা বারোয়ারি বা পঞ্চায়েত বোঝায়। আর ভূঁইয়া শব্দের অর্থ হলো ভূস্বামী বা জমিদার। আফগান শাসনামল ও মুঘলদের উত্থানের মধ্যবর্তী সময়ে বাংলার স্থানীয় সামরিক প্রধান ও জমিদার নিয়ন্ত্রিত এলাকা বাংলার ভাটি অঞ্চল। ভাটি অঞ্চল হলো গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বিধৌত অঞ্চল অর্থাৎ ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা ও সিলেটের নিম্নাঞ্চল। প্রথম জমিদারি স্থাপন করেন ইসা খানের পিতা সুলাইমান খান। সুলাইমান খানের নিয়ন্ত্রিত এলাকা ছিল সোনারগাঁও ও খিজিরপুর। রাজধানী ছিল সোনারগাঁও। নেতা ছিলেন ইসা খান ও মুসা খান। আকবর বাংলার সুবাদার করে পাঠান 4 জনকে: শাহবাজ খান, সাদিক খান, উজির খান ও মানসিংহ। মুঘলদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন। মসনদে আলা উপাধি নেন ইসা খান। মুসা খান 1599 12 ভূঁইয়াদের নেতা হন। 1603 সালে মানসিংহের নিকট পরাজিত হন, কিন্তু আকবরের অসুস্থতার কারণে মানসিংহ আগ্রা গমন করেন। 1611 সালে ইসলাম খানের সাথে যুদ্ধে সোনারগাঁওয়ে কদম রসুল দুর্গ হারান এবং মুঘল সম্রাট জাহাঙ্গীরের বশ্যতা মেনে নেন। 12 ভূঁইয়াদের নাম এবং এলাকার নাম: ইসা খান ও মুসা খান। তার এলাকা ছিল ঢাকা জেলার অধিকাংশ বা অর্ধাংশ, ময়মনসিংহ, পাবনা, বগুড়া ও রংপুরের কিছু অংশ। চাঁদ রায় ও কেদার রায়ের অংশ ছিল শ্রীপুর বা বিক্রমপুর ও মুন্সিগঞ্জ। বাহাদুর গাজী এর অঞ্চল ছিল বাউয়াল। সোনাগাজীর অঞ্চল ছিল সরাইল বা ত্রিপুরার উত্তর সীমানায় অবস্থিত সোনাগাজী। উসমান খান এর এলাকা ছিল সিলেটের বুকাই নগর। বীর হামির এর অঞ্চল ছিল বাঁকুড়া বিষ্ণুপুর। লক্ষণ মাণিক্য এর অঞ্চল ছিল নোয়াখালী বলুয়া। পরমানন্দ রায় তার অঞ্চল ছিল বরিশাল চন্দ্রদ্বীপ নামে খ্যাত। বিনোদ রায় ও মধুরাই তার অঞ্চল ছিল মানিকগঞ্জের চান্দপ্রতাপ। মুকুন্দরাম ও সত্যজিৎ এর অঞ্চল ছিল ফরিদপুর ভূষণা। রাজা কন্দর্প নারায়ণ আর রামচন্দ্র এর অঞ্চল ছিল বরিশাল জেলার কিছু অংশ। প্রতাপাদিত্য ছিল যশোর জেলার বা যশোর অঞ্চলের। ইসা খান পরিচয়: 12 ভূঁইয়াদের নেতা ছিলেন। মৃত্যুবরণ করেন 1599 সালে। সমাধি গাজীপুরের কালীগঞ্জের বক্তারপুরে। মুসা খানের পরিচয় হলো 12 ভূঁইয়াদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী নেতা ও ইসা খানের পুত্র। সোনারগাঁওয়ের মসনদে থাকেন 1599 থেকে 1623 সাল পর্যন্ত। তার সমাধি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল সংলগ্ন মুসা খানের মসজিদের সামনে। সুবার পরিচয়: মুঘল সাম্রাজ্যের প্রদেশ। সুবাহের দায়িত্বপ্রাপ্ত শাসকদেরকে বলা হতো সুবাদার। সুবাহ চালু করেন সম্রাট আকবর। সোনারগাঁও বাংলা সুবার অন্তর্ভুক্ত হয় 1610 সালে। চট্টগ্রাম বাংলা সুবার অন্তর্ভুক্ত হয় 1666 সালে। সমগ্র বাংলায় সুবাহদারি শাসন প্রতিষ্ঠা করেন সম্রাট জাহাঙ্গীরের সুবাহদার ইসলাম খান 1610 সালে। সুবাহদার এবং তাদের কর্মকাণ্ড:
সুবেদার ইসলাম খান ক্ষমতায় ছিলেন 5 বছর 1608 থেকে 1613 সাল। তিনি 1608 সালে সুবেদার হিসেবে বাংলায় আগমন করেন। 1610 সালে সমগ্র বাংলার সুবেদার হন, ঢাকায় প্রবেশ করেন এবং রাজমহল থেকে ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন। সম্রাটের নামে ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। তাকে বলা হয় মুঘল সাম্রাজ্যের একজন নির্মাতা এবং সর্বশ্রেষ্ঠ সুবেদার। নির্মাণ করেন লোহার ফুল, খনন করেন দুলাই খাল। তার সমাধি ফতেহপুর সিক্রিতে অবস্থিত, তবে প্রথম দাফন করা হয়েছিল ঢাকার বাদশাহী বাগে। শাহ সুজার ক্ষমতাসীন ছিলেন 21 বছর 1639 থেকে 1660 সাল পর্যন্ত। পরিচয় সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র। রাজধানী স্থানান্তর করেন ঢাকা থেকে রাজমহলে 1640 সালে। নির্মাণ করেন তার সময়ে ঢাকার বড় কাটরা, ঈদগাহ, হোসনে দালান ও সুরিহাট্টা মসজিদ। সম্মতি দেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ডাচদের ব্যবসায়ের সম্রাটের ফরমানে। আওরঙ্গজেবের কাছে পরাজিত হয়ে আশ্রয় নেন আরাকানে। পরিবারের সকল সদস্য নিয়ে খুন হন 1660 সালে। মীর জুমলা ক্ষমতায় ছিলেন 3 বছর 1660 থেকে 1663 সাল। জন্ম ইস্পাহান, ইরান। নিয়োগপ্রাপ্ত হন মুঘল সম্রাট আওরঙ্গজেবের কর্তৃক। রাজধানী ছিল ঢাকায়। নির্মাণ করেন পাগলা সেতু ও ঢাকা গেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটে। শায়েস্তা খান ক্ষমতায় ছিলেন 23 বছর 1666 থেকে 1678 এবং পরবর্তীতে 1678 থেকে 79 পর্যন্ত। বংশ ছিল ইরান। আসল নাম ছিল মির্জা আবু তালেব, আওরঙ্গজেবের মামা। চট্টগ্রাম অভিযান করেন। চট্টগ্রামকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন 1666 সালে। বাংলার নাম দেন ইসলামাবাদ। তার সময়ে বাংলা থেকে বিতাড়িত হন ইংরেজরা। শায়েস্তা খানের নির্মাণ শৈলী। ছোট কাটরা 1666 সালে অতিথিদের জন্য পুরান ঢাকায় নির্মিত হয়। এর পাশে শায়েস্তা খানের কন্যা চম্পা বিবির কবর রয়েছে। 3 গম্বুজ মসজিদ পুরান ঢাকার মিটফোর্ডে অবস্থিত। লালবাগ দুর্গ, যেটি ঢাকার লালবাগে অবস্থিত। শাহজাদা সুজা নির্মাণ কাজ শুরু করলেও শায়েস্তা খান নির্মাণ কাজ শেষ করেন। এখানে তার কন্যা পরিবিবির কবর রয়েছে। এর পূর্ব নাম ছিল আওরঙ্গাবাদ দুর্গ। 7 গম্বুজ মসজিদ, যেটি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত, নির্মিত 1680 সালে। হোসনে দালান, যেটি বকশীবাজার, ঢাকায় অবস্থিত। খিজিরপুর মসজিদ নারায়ণগঞ্জে অবস্থিত। তার সময়ে ঢাকার পরিচিতি ছিল শায়েস্তা খানের নগরী হিসেবে। বিশেষ দ্রষ্টব্য, দ্রব্যমূল্য এত সস্তা ছিল যে টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। ইতিহাসে 4 জন ইসলাম খান। 1 নম্বর ইসলাম খান 1545 থেকে 1553 সাল ক্ষমতায় ছিলেন। তিনি শের শাহের পুত্র ছিলেন। 2 নম্বর হচ্ছে সুবেদার ইসলাম খান, 1608 থেকে 1613 সাল পর্যন্ত। সুবেদার ইসলাম খান সিস্থি 1617 থেকে 1624। আলাউদ্দিন খান সিস্থি ইসলাম খান নাম ধারণ করেন। ইসলাম খান মাসনাদি, যিনি ক্ষমতায় ছিলেন 1635 থেকে 1639 সাল পর্যন্ত। নবাবী আমল বা নবাবী রেজিম, সময়কাল 1700 থেকে 1757 সাল পর্যন্ত। নিজামত, তখন সুবাহকে নিজামত বলা হতো। বাংলা নিজামত ছিল বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে। স্বাধীন নবাবগণ ছিলেন মুর্শিদ কুলি খান, সুজাউদ্দিন খান, সরফরাজ খান, আলীবর্দী খান ও সিরাজউদ্দৌলা। নবাব মুর্শিদ কুলি খান, যার শাসনামল ছিল 1700 থেকে 1727 পর্যন্ত। পরিচয় বাংলায় নবাবী শাসনের প্রতিষ্ঠাতা ও প্রথম স্বাধীন নবাব। 1700 সাল আওরঙ্গজেব তাকে বাংলায় দেওয়ান নিযুক্ত করেন। 1703 সালে মুর্শিদ কুলি উপাধি পান। 1716 সাল বাংলার নিজাম হন। 1717 সাল ঢাকা মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করেন। 1722 সালে রাজা টুডরমল ও শাহ সুজার ভূমি রাজস্ব বন্দোবস্ত পদ্ধতির সংস্কার করেন এবং মাল জমিনি নামক রাজস্ব ব্যবস্থা চালু করেন। করতলব খান উপাধি দেন আওরঙ্গজেব। নবাব সুজাউদ্দিন খান 1727 থেকে 1739 সাল পর্যন্ত শাসন করেন। পরিচয় মুর্শিদ কুলি খানের কন্যা জিনাত উন নিসার স্বামী এবং স্বাধীন নবাব মর্যাদা নিয়ে সিংহাসনে বসা প্রথম নবাব। নবাব আলীবর্দী খান 1740 থেকে 1756 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। পরিচয় বাংলা, বিহার, উড়িষ্যার দুর্বল নবাব সরফরাজকে পরাজিত করে ক্ষমতা দখল করে নায়েবে নাজিম আলীবর্দী খান মুঘল সাম্রাজ্যের অনুমোদন ছাড়া বাহুবলে বাংলার নবাব হন আলীবর্দী খান। অবদান: বর্গী মারাঠি দস্যুদের দমন করেন। মারাঠা সাম্রাজ্য ভারতের একটি ঐতিহাসিক সাম্রাজ্য। এর প্রতিষ্ঠাতা ছিল ছত্রপতি শিবাজী। এর রাজধানী ছিল ভারতের পুনেতে। নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতায় ছিলেন 1756 সাল থেকে 1757 সাল। পরিচয় বাংলার শেষ স্বাধীন নবাব। প্রকৃত নাম মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। পারিবারিক পরিচয় আলীবর্দী খানের দৌহিত্র এবং জৈনুদ্দিন আহমদ ও আমেনা বেগমের পুত্র।
তার স্ত্রীর নাম ছিল লুৎফুন্নেসা। ক্ষমতা গ্রহণ করেন 22 বছর বয়সে, মতান্তরে 23 বছর। মে 1752 আলীবর্দী খান তার উত্তরাধিকারী হিসেবে সিরাজউদ্দৌলার নাম ঘোষণা করেন। 1756 ফোর্ট উইলিয়াম দখল করে কলকাতার নাম দেন আলীনগর এবং কলকাতায় ইংরেজ খুটিয়াল ওয়াটসন তার আদেশ অমান্য করায় 27 মে 1756 তারিখে ইংরেজদের কাশিম বাজার দুর্গ দখল করেন। 23 জুন 1757 সিংহাসনচ্যুত ও বন্দী হন। 3 জুলাই 1757 মির্জাপুরের পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ কর্তৃক পাটনা যাওয়ার পথে খুন হন। শত্রু ঘসেটি বেগম, রাজবল্লভ, মির্জাফর আলী খান এবং শৌকত জং। সমাধিস্থ হন মুর্শিদাবাদের কুশভাগে আলীবর্দী খানের কবরের পাশে। ঘসেটি বেগম সম্পর্কে ছিল খালা। সিরাজ ছিলেন আলীবর্দী খানের ছোট মেয়ে আমেনা বেগমের বড় ছেলে। তাই সিরাজের ক্ষমতা লাভেই হিংসায় ঘসেটি বেগম সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিরনের নির্দেশে গলায় কলসি বেঁধে বুড়িগঙ্গায় আত্মাহুতি দেন। রাজবল্লভ ঢাকার দেওয়ান ছিলেন। অর্থ আত্মসাতের জন্য সিরাজ সন্দেহ করায় ষড়যন্ত্র করেন। মীর জাফরের প্রধান সামরিক কর্মকর্তা বা বখশি ছিলেন। তিনি দিল্লির সাথে যোগাযোগ করেছেন এমন অভিযোগে সিরাজ বখশি পদ থেকে তাকে অপসারণ করে মীর মদনকে নিয়োগ দেন। একজন আরব হিসেবে মীর জাফর খুব চতুর ছিলেন। তিনি সিরাজের উপর প্রতিশোধ নিতে 1757 সালের 1 মে কলকাতা কাউন্সিলে ইংরেজদের সাথে সিরাজের বিরুদ্ধে সন্ধি করেন এবং সিরাজকে ইংরেজদের সাথে যুদ্ধের আগে সেনাবাহিনীকে খণ্ডে খণ্ডে ভাগ করার পরামর্শ দেন। সিরাজউদ্দৌলা পতনের পর মীর জাফর বাংলার নামমাত্র নবাব হন। 1760 সালে জামাতা মীর কাসিমের কাছে ক্ষমতা ছাড়তে বাধ্য করে ইংরেজরা। পরবর্তীতে ইংরেজদের কাছে মীর কাসিম আস্থা হারালে 1763 সালে পুনরায় নবাব হন এবং 1765 সালে মৃত্যুবরণ করেন। শৌকত জং পূর্ণিয়ার শাসনকর্তা ছিলেন। সিরাজ তাকে পরাজিত ও হত্যা করেন। তিনি সম্পর্কে সিরাজের খালাতো ভাই উমিদ চাঁদ ভারতবঙ্গের আদি ব্যবসায়ী ছিলেন। পলাশীর যুদ্ধ বা দ্য ব্যাটল অফ পলাশী, তারিখ 23 জুন 1757, স্থান ভাগীরথী নদীর তীরে, পশ্চিমবঙ্গ, ভারত। পক্ষসমূহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে সমর্থন করেন ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রধান সেনাপতি ছিলেন ব্রিটিশদের পক্ষে রবার্ট ক্লাইভ ও বাংলার পক্ষে মোহন লাল। বাংলার সেনাবাহিনীর ভ্যানগার্ড ছিলেন মীর মদন। বাংলার পক্ষে যুদ্ধ করা ফরাসি সেনাপতি সিন ফ্রে। সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করা সেনা সদস্য ছিলেন মীর জাফর, অশ্বারোহী রায় দুর্লভ ও খুদা ইয়ার লুৎফ খান। সিরাজের পক্ষে লড়ে যাওয়া সেনা সদস্য ছিলেন মীর মদন, মোহন লাল, নবে সিং হাজারি ও বাহাদুর খান। সেনা সদস্য ব্রিটিশদের পক্ষে 1000 ইউরোপীয় ও 2100 ভারতীয় সেনা। অপরদিকে বাংলার পক্ষে ছিলেন 50,000 সেনা থাকলেও অংশ নেন 5,000 সেনা। যুদ্ধের কারণ নবাবকে কোম্পানির কর না দেয়া, কোম্পানি কর্তৃক দস্তকের অপব্যবহার। দস্তক ছিল মুঘল সরকার কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদত্ত ব্যবসায়িক অনুমতিপত্র। সম্রাট ফারুক সিয়ারের ফরমান এই শর্তে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমদানি ও রপ্তানির উপর ধার্য সাধারণ শুল্ক না দিয়ে বাংলায় ব্যবসা করার অধিকার লাভ করে। এর ফলে কোম্পানির প্রতিনিধিরা বিনা শুল্কে বাংলায় ব্যবসা করার অনুমতি পায়। মীর কাসিম, যিনি ক্ষমতায় ছিলেন 1760 থেকে 1763 সাল পর্যন্ত। পরিচয়: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক পদচ্যুত নবাব। প্রকৃত নাম মীর মোহাম্মদ কাসিম আলী খান। পারিবারিক পরিচয়: মীর জাফরের কন্যা ফাতেমা বেগম হাসি সাবিহার জামাতা। রাজধানী মুঙ্গেরে। কার্যাবলী: জমি জরিপ, ব্যবস্থা সংস্কার এবং বক্সারের যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেন। বক্সারের যুদ্ধ, দ্য ব্যাটল অফ বক্সার। প্রতিপক্ষ ইংরেজ বাহিনী বনাম বাংলা ও যোদ্ধা ও দিল্লির সম্রাটের মিত্রবাহিনী। সময়কাল 1763 সাল। এটি 4 বার অনুষ্ঠিত হয়, কিন্তু চূড়ান্ত যুদ্ধ হয় 22 অক্টোবর 1766 সালে। স্থান: বক্সারের প্রান্তর বিহার। অংশগ্রহণকারীদের নাম: মীর কাসিম বাংলা, নবাব সিরাজউদ্দৌলা অযোধ্যা, সম্রাট শাহ আলম দিল্লি, মেজর মনরো ইংল্যান্ড। তৎকালীন বাংলার নবাব ছিলেন মীর জাফর। তৎকালীন মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম। ফলাফল: ইংরেজদের জয়। প্রতিক্রিয়া: বাংলার সার্বভৌমত্ব উদ্ধারের শেষ চেষ্টা ব্যর্থ হয়। রবার্ট ক্লাইভ দিল্লির সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। বিশেষ দ্রষ্টব্য: এই যুদ্ধে মীর কাসিম ফকির সন্ন্যাসীদের সাহায্য প্রার্থনা করেন। বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। বাংলার শেষ নবাব নাজিম উদ্দৌলা। বাংলার স্বাধীন চেতা নবাব ছিলেন মীর কাসিম।
উপমহাদেশে মুঘল শাসকগণ 1526 সাল থেকে 1857 সাল পর্যন্ত উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন মির্জা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। মুঘল শাসকদের বংশ মধ্য এশিয়ার তুর্কি মঙ্গোল বংশোদ্ভূত শাসক। বাবার দিক থেকে বাবর ছিলেন তৈমুর লং ও মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর। শাসকগণ বা শাসককাল ছিল 316 বছরের। মোট শাসক ছিল 19 জন। মুঘলরা অবসান করে বা মুঘল আমলের অবসান হয় দিল্লি সালতানাতের। সাম্রাজ্যের অংশ বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। দিল্লি সালতানাত বলতে মধ্যযুগের ভারত উপমহাদেশে মুসলিম শাসকগণকে বোঝানো হয়। 1206 সাল থেকে 1526 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ভারতে রাজত্বকারী মুসলিম রাজ্য ও সাম্রাজ্যগুলো দিল্লি সালতানাত নামে পরিচিত। এই সময় বিভিন্ন তুর্কি ও আফগান রাজবংশ দিল্লি শাসন করে। মোহাম্মদ ঘুরি প্রাক্তন তুর্কি মামলুক দাস, কুতুবউদ্দিন আইবেক দিল্লি সালতানাতের প্রথম সুলতান এবং ইব্রাহিম লোদি সর্বশেষ সুলতান ছিলেন। বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আকবর। সমগ্র বাংলা দখলকারী মুঘল সম্রাট ছিলেন জাহাঙ্গীর 1608 সাল। সাম্রাজ্যের বেশি বিস্তার করেন আওরঙ্গজেব। সবচেয়ে বেশি সময় ক্ষমতায় ছিলেন আকবর ও আওরঙ্গজেব, দুজনেই 49 বছর করে। মুসলিম শাসক ছিলেন না আকবর ও জাহাঙ্গীর, তারা দ্বীনে ইলাহি ধর্মের অনুসারী ছিলেন। দুর্বল শাসক ছিলেন ফররুখ শিয়ার। আধিপত্য পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেন দ্বিতীয় শাহ আলম। পলাশী যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় আলমগীর। সর্বশেষ সম্রাট আবু জাফর সিরাজ উদ্দিন মোহাম্মদ বাহাদুর শাহ। মুঘল আমলের গুরুত্বপূর্ণ ঘটনা: 1526 পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবরের মুঘল শাসনের পতন। 1540 থেকে 1555 শের শাহের নিকট হুমায়ুন পরাজিত হয় এবং মুঘলরা ক্ষমতার বাইরে থাকে। 1556 পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করে আকবরের ক্ষমতায় আরোহণ। 1576 রাজমহলের যুদ্ধ ও আকবরের বাংলা জয়। 1554 সালে আকবরের ক্ষমতা গ্রহণের দিন ধরে বাংলার সন গণনা শুরু। 1600 বাংলায় ইংরেজদের আগমন। 1610 ঢাকায় রাজধানী স্থাপন। 1612 সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন। 1633 বাংলায় হরিহরপুরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা। 1690 কলকাতার চন্দননগরে ফরাসিদের কুটি স্থাপনের অনুমতি। 1733 বিহারকে অন্তর্ভুক্ত করে বাংলা প্রদেশ নামে বাংলা, বিহার ও উড়িষ্যার প্রদেশ গঠন। 1756 নবাব আলীবর্দী খানের মৃত্যু ও নবাব সিরাজউদ্দৌলার ক্ষমতা গ্রহণ। 1757 পলাশী যুদ্ধ ও বাংলায় নবাবী আমলের পতন। 1857 সিপাহী বিদ্রোহ সংগঠিত এবং দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে নির্বাসনের মাধ্যমে মুঘল শাসনের সমাপ্তি। মুঘল শাসকদের প্রাথমিক পরিচয়: প্রথম সম্রাট বাবর, যার প্রকৃত নাম মির্জা জহিরুদ্দিন মোহাম্মদ, ক্ষমতায় ছিলেন 1526 থেকে 1530। রাজধানী ছিল আগ্রা, তার সমাধি কাবুল। দ্বিতীয় সম্রাট হুমায়ুন, প্রকৃত নাম ছিল নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন, 1530 থেকে 40 এবং 1555 থেকে 56 ক্ষমতা গ্রহণ বা ক্ষমতায় ছিলেন। রাজধানী ছিল আগ্রা, তার সমাধি দিল্লি। তৃতীয় সম্রাট আকবর, যার প্রকৃত নাম ছিল জালালউদ্দিন মোহাম্মদ, ক্ষমতায় ছিলেন 1556 থেকে 1605। ফতেহপুর সিক্রি ছিল রাজধানী এবং সেখান্দা আগ্রায় তার সমাধি। চতুর্থ সম্রাট ছিলেন জাহাঙ্গীর, নাম ছিল নুরউদ্দিন মোহাম্মদ সেলিম, ক্ষমতায় ছিলেন 1605 থেকে 1627। রাজধানী ছিল আগ্রা, তার সমাধি লাহোরে। পঞ্চম সম্রাট ছিলেন শাহজাহান, প্রকৃত নাম ছিল শাহাবুদ্দিন মোহাম্মদ খুররাম, ক্ষমতায় ছিলেন 1628 থেকে 1658। রাজধানী ছিল শাহজাহানবাদ, দিল্লি, সমাধি তাজমহল, আগ্রা। ষষ্ঠ সম্রাট ছিলেন আওরঙ্গজেব, তার প্রকৃত নাম ছিল মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, ক্ষমতায় ছিলেন 1658 থেকে 1707। শাহজাহানবাদ, দিল্লি ছিল তার রাজধানী, তার সমাধি খুলাদাবাদ, মহারাষ্ট্র। সপ্তম সম্রাট ছিলেন আজম শাহ, তার প্রকৃত নাম ছিল আবুল ফাইজ কুতুবউদ্দিন, ক্ষমতা গ্রহণ 1707। রাজধানী ছিল দিল্লি, সমাধি দিল্লিতে। পঞ্চদশ সম্রাট ছিলেন দ্বিতীয় আলমগীর, প্রকৃত নাম আজিজ উদ্দিন, ক্ষমতায় ছিলেন 1754 থেকে 1759। দিল্লি ছিল রাজধানী, সমাধি দিল্লিতেই। সপ্তদশ শাহ আলম দ্বিতীয়, যার প্রকৃত নাম ছিল আলী গৌহর, তিনি ক্ষমতায় ছিলেন 1760 থেকে 1806 সাল পর্যন্ত। রাজধানী ছিল দিল্লি, তার সমাধি লাল কেল্লা, দিল্লিতে অবস্থিত। ঊনবিংশ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, যার প্রকৃত নাম ছিল আবু জাফর সিরাজউদ্দিন মোহাম্মদ বাহাদুর শাহ, ক্ষমতায় ছিলেন 1837 থেকে 1857। রাজধানী ছিল দিল্লি, সমাধি রেঙ্গুন, বার্মা। মুঘল আমলের কয়েকটি বিখ্যাত গ্রন্থ: তুজুগে বাবুরি বা বাবরনামা, রচয়িতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আইন আকবরী, রচয়িতা আবুল ফজল। তাবাকত-এ আকবরী, রচয়িতা
খাওয়াজ নিজামুদ্দিন, তুজুকে জাহাঙ্গীর, যার রচয়িতা জাহাঙ্গীর। হুমায়ুন নামা, রচয়িতা গুলবদন বেগম। আকবর নামা, রচয়িতা আবুল ফজল। শাহজাহান নামা, রচয়িতা মোহাম্মদ সালিহ। মুঘল সম্রাটদের জীবনী এবং অবদান। বাবর জন্ম উজবেকিস্তান, তৎকালীন ফরগনার আন্দিজানে। জাতিতে ছিলেন মঙ্গোলীয়, ফরাসি ভাষায় মুঘল। বাবর ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে বাঘ, এবং তুর্কি ভাষায় সিংহ। কাবুল দখল করেন 1504 সালে। বাবরনামা বা তুজুকে বাবরি, বাবরের আত্মজীবনী। কৃতিত্ব: উপমহাদেশে প্রথম কামানের ব্যবহার করেন। নির্মাণ করেন উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ 1528 সালে। বীরত্ব: পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভ করেন। দ্য ফার্স্ট ব্যাটল অফ পানিপথ। তারিখ 21শে এপ্রিল 1526। স্থান: ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ গ্রাম। অংশগ্রহণকারী: লোদি রাজবংশের ইব্রাহিম লোদি এবং মুঘল নেতা বাবর। ফলাফল: বাবর জয়ী হলে দিল্লি সালতানাতের পতন হয় এবং মুঘল শাসনামল প্রতিষ্ঠিত হয়। বাবরের জয়ের কারণ: বাবর কামান ব্যবহার করে এবং তুলুগুমা ও আরাবা নামক কৌশল ব্যবহার করেন। তুলুগুমা হলো সেনা দলকে উপদলে ভাগ করা এবং আরাবা হলো গরুর গাড়ির ব্যবহার। হুমায়ুন ক্ষমতায় ছিলেন 1530 থেকে 1540 ও 1555 থেকে 1556। হুমায়ুন নামা, হুমায়ুনের জীবন গ্রন্থ। রচয়িতা হুমায়ুনের বোন গুলবদন বেগম। ভাষা ছিল ফার্সি। ক্ষমতা গ্রহণ করেন মাত্র 22 বছর বয়সে 1530 সালে। ক্ষমতা হারান 1540 সালে শের শাহের কাছে। পুনরায় ক্ষমতা গ্রহণ করেন 1555 সালে। মুঘল সম্রাটদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ছিলেন আকবর, যিনি 1556 থেকে 1605 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। পরিচয়: ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ শাসক। উপাধি: মুঘলে আজম ও আল-আদ-দ্বীন প্রথম আকবর নামেও পরিচিত। ক্ষমতা গ্রহণ করেন 13 বছর বয়সে 1556 সালে। তার স্ত্রীর নাম সবচেয়ে প্রিয় স্ত্রী ছিল যোধা বাই। ক্ষমতা গ্রহণ প্রক্রিয়া: পানিপথের দ্বিতীয় যুদ্ধ। রাজ্য শাসন: আমলাতন্ত্র চালু এবং সাম্রাজ্যকে 12টি সুবাহা বিভক্ত এবং মনসবদারি প্রথা চালু। অর্থনীতি: যাবতী প্রথা নামে রাজস্ব ব্যবস্থা চালু। আকবরের অভিভাবক ছিলেন বৈরাম খাঁ। পরিচয়: সম্রাট হুমায়ুন ও আকবরের সেনাপতি হিসেবে। উপাধি: হুমায়ুন তাকে খানান উপাধিতে ভূষিত করেন। তাকে বলা হতো মুঘল আমলের মুকুটহীন সম্রাট। পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় 5 নভেম্বর 1556 সালে। অংশগ্রহণকারী: আফগান প্রধানমন্ত্রী হিমু ও আকবরের সেনাপতি বৈরাম খাঁ। ফলাফল: বৈরাম খাঁ জয়ী হন এবং ধর্ম দিন-ই ইলাহি নামক ধর্ম চালু করেন। দিন-ই ইলাহি, যেটি আকবরের প্রবর্তিত ধর্ম, চালু হয় 1582 সালে। আকবর ধর্ম সভা করতেন ফতেহপুর সিক্রিতে। এখানে সব ধর্মের পণ্ডিতদের কথা শোনা হতো। অনুসারী ছিলেন সভ্য সদস্যদের মধ্যে 18 থেকে 19 জন। মন্ত্রিসভা: প্রধানমন্ত্রী ছিলেন আবুল ফজল, অর্থমন্ত্রী টুডরমল, সেনাপ্রধান ছিলেন মানসিংহ। নবরত্ন সভা: আকবরের জ্ঞান ও সংস্কৃতি চর্চার সবার নাম হল নবরত্ন সভা। আবুল ফজল আকবরের প্রধানমন্ত্রী ছিলেন। তার প্রকৃত নাম ছিল শেখ আবুল ফজল ইবনে মুবারক। তিনি ফার্সি ভাষায় 3 খণ্ডে আকবরনামা রচনা করেন। বীরবল ছিলেন আকবরের সভাসদ। টুডরমল আকবরের অর্থমন্ত্রী ছিলেন। উপমহাদেশে রাজস্ব ব্যবস্থার প্রবর্তন করেন। মিয়া তানসেন উত্তর ভারতের সঙ্গীতজ্ঞ ছিলেন। বাংলা জয়: 1576 সালে রাজমহলের যুদ্ধে জয়লাভের মাধ্যমে। রাজমহল যুদ্ধ: দ্য ব্যাটল অফ রাজমহল 1576। স্থান: ভারতের বিহার রাজ্য। অংশগ্রহণকারী: আফগান শাসক দাউদ খান কররানী ও আকবরের সেনাপতি হুসেন কুলি বেগ। দাউদ খান কররানী পক্ষের সেনাপতি ছিলেন রাজশাহীর কালাপাহাড়। ফলাফল: মুঘলরা জয়ী হন এবং রাজমহলের নাম দেয়া হয় আকবরনগর। জিজিয়া কর: পরিচয়: ইসলামী রাষ্ট্রে ইসলামিক আইনের বিপরীতে অমুসলিমদের উপর ধার্যকৃত বাৎসরিক কর রহিত করেন আকবর, পুনরায় চালু করেন আওরঙ্গজেব। বাংলা বর্ষপঞ্জি বা বাংলা ক্যালেন্ডার: বর্ষপঞ্জি চালু করে 1584 সালের 10 মার্চ, মতান্তরে 11 মার্চ। সাল গণনা শুরু ইংরেজি 1556 সালের 5 নভেম্বর থেকে এবং আরবি 963 হিজরির 10 মুহররম থেকে। বর্ষপঞ্জি ধারণা দেন আমির ফতেহ উল্লাহ সিরাজি। বাংলা বছর থেকে আরবি বছর কম 11 দিন। বাংলা বছর থেকে ইংরেজি বছরের পার্থক্য হচ্ছে 593 বছর। মুঘল সম্রাটদের মধ্যে অন্যতম ছিল জাহাঙ্গীর এবং শাহজাহান। জাহাঙ্গীর, যিনি ক্ষমতায় ছিলেন 1605 থেকে 1627 সাল। কৃতিত্ব: সমগ্র বাংলা জয়কারী প্রথম মুঘল সম্রাট। 1610 বাংলায় প্রথম সুবাহদার নিযুক্ত করেন ইসলাম খানকে। 20তম স্ত্রীর নাম ছিল নূরজাহান, প্রকৃত নাম মেহেরুন্নেছা।
জাহাঙ্গীরের যৌথ শাসক ছিলেন স্ত্রী নূরজাহান। জাহাঙ্গীর উপাধি গ্রহণ করেন বাদশাহ গাজী নামে। শাহজাহান যিনি মুঘল সম্রাটদের মধ্যে অন্যতম, তার শাসনকাল ছিল 1628 থেকে 1658। নাম ছিল খুররাম। ক্ষমতা গ্রহণের সময় উপাধি গ্রহণ করেন আবুল মুজাফফর শাহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান। দ্বিতীয় স্ত্রীর নাম ছিল মমতাজ। পারিবারিক পরিচয়: সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের ভাতিজি। সমাধি আগ্রার তাজমহলে। 4 সন্তানের নাম: দারা শিখু, শাহ সুজা, আওরঙ্গজেব ও মুরাদ। সবারই মা মমতাজ। দারা শিখু ছিলেন এলাহাবাদ ও লাহোরের শাসনকর্তা। শাহ সুজা ছিলেন বাংলার শাসনকর্তা। আওরঙ্গজেব ছিলেন দাক্ষিণাত্যের শাসনকর্তা। মুরাদ ছিলেন গুজরাট ও মালওয়ার শাসনকর্তা। শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ উইল্ডার। তার আমলে বাংলা ইংরেজরা কুঠি স্থাপন করেন উড়িষ্যার বর্তমান পূর্ব নাম উড়িষ্যা ফিফলিতে। শাহজাহান নির্মাণ করেন তাজমহল, ময়ূরসিংহ, দিল্লি জামে মসজিদ, লালকেল্লা, সালিমার উদ্যান, খাসমহল ও শীষমহল প্রভৃতি। পরবর্তী সম্রাট হিসেবে ঘোষণা করেন দারা শিখুর নাম। শাহজাহান ক্ষমতা হারান পুত্র আওরঙ্গজেবের কাছে বন্দী হয়ে। মুঘল সম্রাটদের মধ্যে অন্যতম হল আওরঙ্গজেব এবং দ্বিতীয় শাহ আলম। আওরঙ্গজেব, যার শাসনামল ছিল 1658 থেকে 1707 সাল পর্যন্ত। তার উপাধি ছিল আলমগীর বাদশাহ গাজী ও প্রথম আলমগীর। পরিচিত মুঘল সম্রাটদের শেষ সফল সম্রাট। চালু করেন ইসলামী অর্থনীতি। জীবিকা নির্বাহ করতেন টুপি ও কোরআন বিক্রি করে। অর্থনীতি: তার শাসনামলে ভারত সর্বাধিক আয়তনের এবং সর্ববৃহৎ অর্থনৈতিক শক্তি ছিল। ডাকা হতো আমিরুল মুমিনিন বা বিশ্বাসীদের নেতা হিসেবে। ভাইদের দমন: দারা শিখু বন্দী করে রুগ্ন হাতির পিঠে বেঁধে দিল্লি ঘুরিয়ে শিরশ্ছেদ করা হয়। শাহ সুজা বাংলা ছেড়ে আরাকানে আশ্রয় নেয়। মগ রাজার বিশ্বাসঘাতকতায় খুন হন। মুরাদ খুনের অভিযোগে মৃত্যুদণ্ডের শিকার হন 1661 সালে। আওরঙ্গজেবের আমলে বাংলা 1660 সালে সুবাদার মীর জুমলাকে দিয়ে রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর। 1690 ইংরেজ প্রতিনিধি জব চার্নকের মাধ্যমে কলকাতা নগরীর পত্তন ঘটান। 1700 সাল ইংরেজরা কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন বা নির্মাণ করেন। প্রথমে সামরিক উদ্দেশ্যে, পরবর্তীতে বাণিজ্যিক কুঠি স্থাপন করেন বা কুঠি হিসেবে যাত্রা করেন। দ্বিতীয় শাহ আলম, যিনি ক্ষমতাসীন ছিলেন 1760 থেকে 1805 পর্যন্ত। পরিচয়: ক্ষয়প্রাপ্ত মুঘল সাম্রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন অন্ধ সম্রাট। পারিবারিক পরিচয়: মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের পুত্র। 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন। পানিপথের তৃতীয় যুদ্ধ, দ্য থার্ড ব্যাটল অফ পানিপথ। তারিখ 14 জানুয়ারি 1761। অংশগ্রহণকারী: আফগান সম্রাট আহমেদ শাহ দুররানি ও মারাঠা সাম্রাজ্য। ফলাফল: আফগানদের জয়লাভ। প্রতিক্রিয়া: আফগানরা মুঘলদের হটিয়ে দিল্লির শাসন ক্ষমতা লাভ করে, কিন্তু অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে আবদালি আবার কাবুল ফিরে যান। ফলে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ক্ষমতা গ্রহণ করেন। 1765 সাল নবাব শাহ আলম ইংরেজদের সাথে এলাহাবাদ চুক্তি করেন। এলাহাবাদ চুক্তি বা দ্য ট্রিটি অফ এলাহাবাদ। তারিখ 12 আগস্ট 1765, উত্তর প্রদেশ, ভারত। স্বাক্ষরকারী: দ্বিতীয় শাহ আলম, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও ইংরেজ প্রতিনিধি রবার্ট ক্লাইভ। চুক্তিতে স্বাক্ষরকারী নবাব ও যোদ্ধার নবাব সুজাউদ্দৌলা। বিষয়বস্তু: 26 লাখ রুপির বিনিময়ে সম্রাট ইংরেজদের বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন। 1772 সাল গভর্নর ওয়ারেন হেস্টিংস এলাহাবাদ চুক্তি বাতিল করেন। দ্বিতীয় বাহাদুর শাহ মুঘল সম্রাটদের অন্যতম, যার শাসনামল ছিল 1837 থেকে 1857। পরিচয়: মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ আলমের দৌহিত্র এবং দ্বিতীয় আকবরের পুত্র। এছাড়াও তিনি ছিলেন আধ্যাত্মিক কবি, ক্যালিগ্রাফার, সুফি ও পেইন্টিংয়ের পৃষ্ঠপোষক। দ্য লাস্ট মুঘল, ব্রিটিশ হাইকোর্টের বিচারপতি জিডি গোমেজের লেখা বাহাদুর শাহ জাফরের জীবনী গ্রন্থ। সিপাহী বিদ্রোহকালীন মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর। সিপাহী বিদ্রোহের পর আত্মসমর্পণ করেন ব্রিটিশ মেজর উইলিয়াম হাডসনের নিকট। বিচার: মিয়ানমারের রেঙ্গুনে বাহাদুর শাহকে সপরিবারে নির্বাসন দেওয়া হয়। মৃত্যু: 1862 সালের 7 নভেম্বর। সমাধি রেঙ্গুনে। মুঘল সম্রাটদের সম্পর্কে অন্যান্য তথ্যের মধ্যে রয়েছে মহাভারতে ভারতের রাজ্যকে বলা হয়েছিল ভারতবর্ষ। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। আরবরা উমাইয়া সেনাপতি ইমাদউদ্দিন মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু জয় করেন 712 সালে। সুলতান মাহমুদ গজনি সিন্ধু বিজয়ের 300 বছর পরে
1000 থেকে 1027 পর্যন্ত ভারত আক্রমণ করেন 17 বার। এছাড়াও ভারতের সোমনাথ মন্দির আক্রমণ করেন। সুলতান মাহমুদ গজনীর সভাকবি ছিলেন শাহনামা গ্রন্থের লেখক ফারস্যের কবি ফেরদৌসী। বাংলায় তাম্র মুদ্রার প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক। দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবেক। দিল্লি সিংহাসন আরোহণকারী প্রথম মুসলিম নারী সুলতানা রাজিয়া। নাদির শাহ দিল্লি লুণ্ঠনকালে নিয়ে যান কোহিনূর খচিত ময়ূর সিংহাসন। ভারতে মুদ্রণ শিল্পের সূচনা হয় মুঘল আমলে। ইতিহাসে বাংলার রাজধানী রাজা এবং তার রাজধানী, যেমন চন্দ্রগুপ্ত মৌর্য রাজধানী পাটলিপুত্র, অশোক ও গুপ্ত বংশ রাজধানী পুণ্ড্রনগর, শশাঙ্ক রাজধানী কর্ণসুবর্ণ, হর্ষবর্ধনের রাজধানী কনৌজ, দেব রাজাদের রাজধানী ময়নামতি কুমিল্লা, লক্ষণ সেনের রাজধানী গৌড় নদিয়া, ইখতিয়ার উদ্দিন রাজধানী দেবকোট দিনাজপুর। রাজা বা শাসনামল এবং রাজধানী মোহাম্মদ বিন তুগলক রাজধানী দিল্লি দেবগিরি, স্বাধীন সুলতানি আমল রাজধানী গৌড়, আলাউদ্দিন হোসেন শাহ রাজধানী একডালা, সম্রাট শাহজাহান ও ইসলাম খানের হচ্ছে ঢাকা, ইসা খা ফখরুদ্দিন মুবারক শাহ হলো সোনারগাঁও, মুর্শিদ কুলি খান রাজধানী মুর্শিদাবাদ, মীর কাসেমের রাজধানী মুঙ্গের, শামসুদ্দিন ইলিয়াস শাহ এর রাজধানী ছিল পান্ডুয়া। মুঘল আমল থেকে বাংলার রাজধানী, যেমন সময়কাল, রাজধানী ও স্থানান্তরকারী। 1610 সাল থেকে রাজধানী 1610 সালের আগে রাজধানী রাজমহল, 1610 সাল থেকে 1639 সাল পর্যন্ত ছিল ঢাকা, স্থানান্তরকারী ছিলেন ইসলাম খান। 1639 থেকে 1660 পর্যন্ত রাজধানী ছিল রাজমহল, স্থানান্তরকারী ছিল শাহ সুজা। 1660 থেকে 1717 পর্যন্ত ছিল ঢাকা, স্থানান্তরকারী ছিল মীর জুমলা। 1717 থেকে 1760 সাল পর্যন্ত ছিল রাজধানী মুর্শিদাবাদ, স্থানান্তরকারী মুর্শিদ কুলি খান। 1772 থেকে 1905 সাল পর্যন্ত রাজধানী ছিল কলকাতা, স্থানান্তরকারী ওয়ারেন হেস্টিংস। 1905 থেকে 1911 সাল পর্যন্ত ছিল ঢাকা, পূর্ববঙ্গ, স্থানান্তরকারী লর্ড কার্জন। 1911 থেকে 1947 সাল পর্যন্ত ছিল কলকাতা, স্থানান্তরকারী লর্ড হার্ডিঞ্জ। 1947 সালে 26 মার্চ থেকে 1971 সাল পর্যন্ত ছিল ঢাকা, পূর্ব পাকিস্তান, স্থানান্তরকারী পাকিস্তান সরকার। 26 মার্চ 1971 থেকে 16 ডিসেম্বর 1971 পর্যন্ত ছিল মুজিবনগর, স্থানান্তরকারী মুজিবনগর সরকার। 1971 সালের 16 ডিসেম্বর থেকে বর্তমান রাজধানী ঢাকা, স্থানান্তরকারী বাংলাদেশ সংবিধান বলে সংবিধান 5-1 অনুচ্ছেদ অনুযায়ী। ইতিহাসে ঢাকা, ঢাকা ইন হিস্ট্রি। আয়তন 1463.60 বর্গ কিলোমিটার বা 565.10 বর্গ মাইল। যেই জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ, যে নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা। প্রথম রাজধানী হয় 1610 সালে, পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর। মোট রাজধানী হয় 5 বার, যথা 1610, 1660, 1905, 1947, 1971, কিন্তু প্রাদেশিক রাজধানী হয় 4 বার। ঢাকার ইংরেজি বানান DACCA পূর্বে ছিল বর্তমান ঢাকা DHAKA। 1982 সাল থেকে কিন্তু সাংবিধানিকভাবে ঢাকার নাম অনুমোদিত পায় সংবিধানের 8ম সংশোধনীর মাধ্যমে 1988 সালে। DAP বা ডিটেইল এরিয়া প্ল্যান, বিশদ অঞ্চল পরিকল্পনা, আধুনিক ঢাকা গড়ার প্রকল্প পরিকল্পনা বাস্তবায়নকারী কর্তৃপক্ষ রাজউক। প্রথম গ্রহণ করা হয় 2004 সালে। বর্তমান চলছে DEF 3 বা তৃতীয় DEF। মেয়াদ 2022 সাল থেকে 2035 সাল পর্যন্ত। সাল, তারিখ ও ঢাকার ঘটনা। 16 জুলাই 1610 ঢাকা প্রথম রাজধানী হয়। 1645 সালে শাহ সুজা ঢাকার বড় কাঠা নির্মাণ করেন। 1649 সালে চকবাজারে চুরিহাট্টা মসজিদ নির্মিত হয়। 1666 সালে ফরাসি পর্যটক টেভারনিয়ার ঢাকা ভ্রমণ করেন। 1829 সালে ঢাকা বিভাগ হয়। 1 আগস্ট 1866 সালে ঢাকা পৌরসভার মর্যাদা লাভ করে। প্রথম পৌরসভার চেয়ারম্যান হন মিস্টার স্কিনার পদাধিকার বলে, এবং পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আনন্দ চন্দ্র। 1884 7 ডিসেম্বর 1901 প্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয় হাসান মঞ্জিলে। 1976 ঢাকার মেট্রোপলিটন পুলিশ গঠিত হয়। 30 সেপ্টেম্বর 1978 ঢাকা পৌর কর্পোরেশন হয়। 1990 সিটি কর্পোরেশন হয়। প্রথম মেয়র হন আবুল হাসানাত। 1994 প্রথম সিটি কর্পোরেশন নির্বাচন হয়। প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ। 29 নভেম্বর 2011 ঢাকা সিটি কর্পোরেশন বিলুপ্ত ঘোষণা। 4 ডিসেম্বর 2011 ঢাকা সিটি কর্পোরেশনকে 2টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করার ঘোষণা ও ঢাকা বিভক্তি। 1 ফেব্রুয়ারি 2012 ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যাত্রা শুরু। ইতিহাসে সোনারগাঁও বা সোনারগাঁও ইন হিস্ট্রি। অবস্থান ঢাকা থেকে 27 কিলোমিটার দূরে, নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে।
পূর্ব নাম সুবর্ণগ্রাম, নামকরণ ইসহাকের স্ত্রী সোনা বিবির নামে। বাংলার স্বাধীন রাজ্যের রাজধানী ছিল ফখরুদ্দিন মুবারক শাহ ও গিয়াসউদ্দিন আজম শাহের আমলে। ইসহাকা ও তার বংশধরের শাসনামলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। মধ্যযুগের ঐতিহাসিক স্থান ফতেহ শাহ মসজিদ, গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি ও পাঁচ বিবির মাজার। সোনারগাঁওয়ের বিভিন্ন ঘটনা এবং সাল: 1338 প্রথম স্বাধীন রাজ্যের রাজধানী প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মুবারক শাহ। 1346 বিখ্যাত ইবনে বাতুতা পর্যটক ইবনে বাতুতা সোনারগাঁও ভ্রমণ করেন। 1406 চীনের পর্যটক মা হুয়ান সোনারগাঁও ভ্রমণ করেন। 1576 থেকে 1608 বারবুইয়াদের রাজধানী ছিল। 1586 সালে পর্যটক রালফ সিফ ভ্রমণ করেন। 1975 সালে সোনারগাঁওয়ের সর্দার বাড়িতে শিল্পাচার্য জয়নুল আবেদিন লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। শাহজাহানের নির্মাণশৈলী বা শাহজাহান কনস্ট্রাকশন: তাজমহল অবস্থান আগ্রা, উত্তরপ্রদেশ, ভারত, যমুনা নদীর তীরে। নির্মাণ করেন 1632 থেকে 1653 সাল এর মধ্যেই। উদ্দেশ্য স্ত্রী মমতাজের স্মৃতি রক্ষা। অপর নাম ছিল মমতাজ মহল। মূল নকশাকারক ছিল উস্তাদ আহমেদ লাহুরি ও উস্তাদ ইসা সিরাজি। ময়ূর সিংহাসন দ্য পিকক থ্রোন। পরিচয়: বিশ্বের সবচেয়ে দামি সিংহাসন। নির্মাণ করেন 1628 থেকে 1635 সালের মধ্যে। ফার্সি ভাষায় বখতে তাউস চুরি হয় 1739 সালে নাদির শাহ কর্তৃক। সিংহাসনে ছিল বিশ্ববিখ্যাত কোহিনূর হীরা। কোহিনূর হীরা বা মণি হলো কোহিনূর হীরার ইতিহাসের সূচনা হয় 1303 খ্রিস্টাব্দে। মুঘল সম্রাটদের মধ্যে সর্বপ্রথম হুমায়ুনের অধিকারে আসে 1530 সালে। পরবর্তীতে এটিকে বাবরের হীরা বলে প্রচার করা হয়। পরবর্তীতে সম্রাট শাহজাহান নির্মিত ময়ূর সিংহাসনে শোভা বৃদ্ধি করে। মুঘল সাম্রাজ্য বিক্ষিপ্ত শাসন আমলের সময় মুসলমানদের অধীনে রাখার জন্য পারস্যের নাদির শাহ উপমহাদেশে আগমন করেন। নাদির শাহ এই হীরা খণ্ডের নাম দিয়েছিলেন কোহিনূর মণি। বর্তমানে টাওয়ার অফ লন্ডনে এটি রয়েছে। প্রাচীন নাম: বর্তমান নাম ও পুরাতন নাম: চট্টগ্রাম। পুরাতন নাম ইসলামাবাদ, পোর্ট গ্রান্ডে বা শাতিলগঞ্জ। নোয়াখালী। পুরাতন নাম সুদারাম ভলুয়া। কুষ্টিয়া, নদিয়া, পাহাড়পুর, সোমপুর বিহার। দিনাজপুর গন্ডোয়ানা ল্যান্ড বা দেবকোট। মুজিবনগর বৈদ্যনাথতলা। সোনারগাঁও সুবর্ণগ্রাম বা পানামনগর। ময়নামতি রোহিতগিরি। মহাস্থানগড় পণ্ডনগর বা পণ্ডবর্ধন। কুমিল্লা ত্রিপুরা জামালপুর সিংহজানি। ঢাকা জাহাঙ্গীরনগর। কলকাতা আলীনগর। উড়িষ্যা রাঙ্গামাটি হরিকেল। বান্দরবন রদকাউসিমরো মাবাসাই। সাতক্ষীরা সাতঘরিয়া রংপুর রঙ্গপুর। রাজবাড়ী গোয়ালন্দ। কিশোরগঞ্জ কাঠখালী। টাঙ্গাইল আঠিয়া গণভবন প্রধানমন্ত্রীর ভবন করতোয়া। সুপ্রিম কোর্ট ভবন গভর্নরের বাসভবন। বঙ্গভবন গভর্নরের হাউস। রাজউক ডিআইটি ভবন। বাহাদুর শাহ পার্ক ভিক্টোরিয়া পার্ক। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। ফিজি হাসপাতাল বর্তমান নাম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয়। কক্সবাজার পুরাতন নাম ফালখিং বা বাকুলিয়া। উত্তরবঙ্গ ছিল বরেন্দ্র ভূমি। ফেনী শমশেরনগর। খুলনা জাহানাবাদ। বাগেরহাট খলিফাবাদ। যশোর খলিফাবাদ। ফরিদপুর ফতেহাবাদ। ময়মনসিংহ নাসিরাবাদ। লালবাগ কেল্লা আরঙ্গবাদ দুর্গ। সিলেট শাহজালাল বা শাহজালালবাদ। রাজশাহী রামপুর বোয়ালিয়া। বরিশাল বাকেরগঞ্জ চন্দ্রদ্বীপ বাকলা বা ইসমাইলপুর। মুন্সিগঞ্জ বিক্রমপুর বা ইদ্রাকপুর। ফিরোজপুর। ঠাকুরগাঁও নিশ্চিন্তপুর। পাবনা শম্ভুপুর। গাইবান্ধা ভবানীগঞ্জ। ঝালকাঠি মহারাজগঞ্জ। গোপালগঞ্জ রাজগঞ্জ। মাদারীপুর ইদলিবপুর। হবিগঞ্জ হাবিবগঞ্জ। প্রধানমন্ত্রী কার্যালয় পুরাতন সংসদ ভবন। পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন রমনা হাউস। সিরডাফ কার্যালয় চামেলি হাউস। শেরে বাংলানগর আইয়ুবনগর। নাটক সরণি বেলি রোড। পদ্মা বা রাষ্ট্রীয় তৃতীয় ভবন, যার পূর্ব নাম ছিল গুল মোহাম্মদ আদমজীর বাসভবন। বাংলা ইংরেজ শাসনের সূচনা পর্ব। দ্য ফার্স্ট স্টেজ অফ ইংলিশ রুল ইন বেঙ্গল। ইউরোপীয় বণিকদের আগমন। অ্যারাইভাল অফ ইউরোপিয়ান মার্চেন্ট। বার্থোলোমেও ডিয়াজ ইউরোপের প্রথম ভারতবর্ষে আগমনের জলপথের আবিষ্কারক। 1487 সাল উত্তমাশা অন্তরীপ দিয়ে ভারতবর্ষে আগমনের পথ আবিষ্কার করেন। ভাস্কো দা গামা প্রথম ইউরোপীয় হিসেবে জলপথে
ভারতবর্ষ আগমনকারী 1498। আটলান্টিকের আফ্রিকা উপকূল দিয়ে যাত্রা করে ভারতের কেরালা রাজ্যের কালিকট বন্দরে পৌঁছান। 1524 সালে তিনি ভারতে পর্তুগিজ ভাইসরয় হন। ইউরোপীয় বণিকদের আগমনের চিত্র। আগমন, উপমহাদেশে আগমন, বাংলায় আগমন, বাংলায় যে নামে পরিচিত, বাংলায় প্রথম কুঠি এবং বাংলা ত্যাগ। প্রথম পর্তুগিজ উপমহাদেশে আগমন করে 1998 সালে কালিকট, বাংলায় আগমন করে 1516 সালে হুগলিতে, বাংলায় পরিচিত ছিল ফিরিঙ্গি নামে, বাংলায় প্রথম কুঠি স্থাপন করে হুগলি 1517 সালে, বাংলা ত্যাগ করে 1666 সালে চট্টগ্রাম থেকে। ইংরেজরা উপমহাদেশে আগমন করে 16 সালে আকবরের দরবারে, বাংলায় আগমন 1600, আর বাংলায় পরিচিত ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে, বাংলায় কুঠি স্থাপন করে 1633 সালে হরিহরপুরে, আর বাংলা ত্যাগ করে 1947 সালে। ইংরেজ। নেদারল্যান্ডস, ডাচ বা ওলন্দাজ 1602 সালে উপমহাদেশে আগমন করে আর বাংলায় আগমন করে 1630 সালে। ওলন্দাজ নামে পরিচিত ছিল, বাংলায় কুঠি স্থাপন করে চুঁচুড়া ও বাঁকুড়ায় 1805 সালে, বাংলা ত্যাগ করে। ডেনমার্ক বা ডেনিশ উপমহাদেশে আগমন করে 1620 সালে, বাংলায় আগমন করে 1676 সালে। ডিনামার হিসেবে বাংলায় পরিচিত ছিল, বাংলায় কুঠি স্থাপন করে শ্রীরামপুরে 1676 সালে, আর বাংলা ত্যাগ করে 1845 সালে। ফ্রান্স বা ফরাসি উপমহাদেশে আগমন করে 1668 সালে, বাংলায় আগমন করে 1674 সালে। ফরাসি হিসেবে পরিচিত ছিল, বাংলায় কুঠি স্থাপন করে চন্দননগরে, আর বাংলা ত্যাগ করে 1793 সালে। ইউরোপীয়দের উপমহাদেশে অবস্থানকালীন তথ্য। পর্তুগিজ 1498 সালে ভাস্কো দা গামার নেতৃত্বে প্রথম ভারতবর্ষে আগমন করে। 1517 সালে চট্টগ্রামে আগমন করেন। 1538 সালে চট্টগ্রাম ও সপ্তগাঁওয়ে বাণিজ্য ঘাঁটি স্থাপন ও চট্টগ্রামকে ফোর্ট গ্রান্ডে নামকরণ করেন। ওই বছরেই শেরশাহ প্রথমে চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন। 1666 সালে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে সুবাদার শায়েস্তা খান দ্বিতীয়বার পর্তুগিজদের চট্টগ্রাম তথা বাংলা থেকে বিতাড়িত করেন। পর্তুগিজরা চট্টগ্রামের সন্দ্বীপ ও ভোলার মনপুরা দ্বীপে বসবাস করত। ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর ও ভাইসরয় ছিলেন ফ্রান্সিসকো দা আলমেইদা। ভারতবর্ষের প্রথম পর্তুগিজ গভর্নর ও ক্যাপ্টেন জেনারেল এফোনসো দি আলবুকার্ক। ইংরেজ বা দ্য ইংলিশ 1600 রানী এলিজাবেথের অনুমতিপত্র নিয়ে সম্রাট আকবরের দরবারে আগমন করেন। 1608 রাজা প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে বাণিজ্যের জন্য সম্রাট জাহাঙ্গীরের সাথে সাক্ষাৎ। 1612 সম্রাট জাহাঙ্গীরের অনুমতি নিয়ে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন। 1615 সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ব্রিটিশ দূত হিসেবে স্যার টমাস রো নিযুক্ত। 1633 সম্রাট শাহজাহানের অনুমতি নিয়ে বাংলার হরিহরপুরে বাণিজ্য কুঠি স্থাপন। 1651 শাহ সুজার অনুমতি নিয়ে হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপন। 1658 কাশিমপুর বাজারে বাণিজ্য কুঠি স্থাপন। 1668 ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথরিনের সঙ্গে বিয়ের যৌতুক হিসেবে মুম্বাই শহর লাভ করে রাজা চার্লস 50,000 পাউন্ডের বিনিময়ে কোম্পানির নিকট বিক্রি করে দেন এবং ঢাকায় প্রথম কুঠি স্থাপন করেন। 1690 জব চার্নক নামের ইংরেজ সম্রাট আওরঙ্গজেবের থেকে 1200 টাকার বিনিময়ে কলকাতা সুতানঠি ও গোবিন্দপুর গ্রামের জমিদারি লাভ করেন। 1700 সাল ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করে সামরিক দুর্গ স্থাপন করেন। 1717 দিল্লির সম্রাট ফখরুশিয়ারের বাংলায় বিনা শুল্কে ইংরেজি বাণিজ্যের অনুমতি দেন। এই ফরমান মহাসনদ নামে পরিচিত। 1765 সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলার দেওয়ানি লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। 1770 অনাবৃষ্টিতে দুর্ভিক্ষে দেখা দেয়, যা 76 মন্বন্তর নামে পরিচিত। 1772 রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন অবসান ঘটায়, পাঁচশালা বন্দোবস্ত চালু করে। 1773 রেগুলেটিং অ্যাক্ট চালু। 1790 10 বন্দোবস্ত চালু। 1793 চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন। 1858 কোম্পানি শাসনের অবসান এবং রানীর শাসন শুরু। ফরাসিরা 1668 সালে সর্বপ্রথম সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে। 1690 সালে চন্দননগরে বর্তমান পশ্চিমবঙ্গ শায়েস্তা খানের নিকট থেকে কিনে নেওয়ার পরে কুঠি স্থাপন করে। ইংরেজদের নিয়ে কনফিউশন দূর করুন। সম্রাট আকবর। ইংরেজরা প্রথম আসে আকবরের দরবারে 1600 সালে। সম্রাট জাহাঙ্গীর সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেয় 1608 সালে সম্রাট জাহাঙ্গীর। সম্রাট শাহজাহান হরিহরপুরে বাংলার প্রথম বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেয় 1633 সালে সম্রাট শাহজাহান। সুবাদার শাহ সুজা হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন 1651 সালে।
সম্রাট আওরঙ্গজেব জব জব চার্নকের কাছে 1200 টাকায় বিক্রি করেন কলকাতাকে 1690 সালে। সম্রাট ফররুখ শিয়ার বিনা শুল্কে বাণিজ্যের জন্য ফরমান জারি করেন 1717 সালে। সম্রাট শাহ আলম, যিনি এলাহাবাদ চুক্তির মাধ্যমে কোম্পানিকে বাংলার দেওয়ানি প্রদান করেন। সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ দিল্লির অধিকার ইংরেজদের দখলে নিয়ে নেয় 1857 সালে। তখন সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম, প্রতিষ্ঠান, কেন্দ্র এবং বিশেষ তথ্য। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা 16 সালে। প্রধান কেন্দ্র লন্ডন, কলকাতার কেন্দ্র ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ। বিশেষ তথ্যের মধ্যে রয়েছে প্রতিষ্ঠাতা জন ওয়াটস ও জর্জ হোয়াইট সহ 218 জন বণিক। প্রতিষ্ঠায় অনুমতি প্রদান রানী এলিজাবেথের। ভারতে প্রতিষ্ঠা লাভ করে 1608 সালে, বাংলায় প্রতিষ্ঠা লাভ করে 1633 সালে। কোম্পানির পক্ষে প্রথম আগমন ক্যাপ্টেন হকিংস রাজা জেমসের সুপারিশ নিয়ে সম্রাট জাহাঙ্গীরের সাথে দেখা করেন। কার্যক্রম শেষ হয় 1858 সালে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা 1602 সালে। প্রধান ছিল আমস্টারডাম এশিয়ার বাটাভিয়া, ইন্দোনেশিয়ায়। প্রতিষ্ঠাতা জোহান ভ্যান ওল্ডেন বার্নেভেল্ট, অপর নাম ছিল ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1616 সালে প্রতিষ্ঠিত, শ্রীরামপুরে। মালিকানার দেশ নরওয়ে ও ডেনমার্ক। পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1628 সালে প্রতিষ্ঠিত, কেন্দ্র ছিল রিভেরা প্রাসাদ, লিপসন। প্রতিষ্ঠাতা পর্তুগিজ রাজা তৃতীয় ফিলিপস বা স্প্যানিশ রাজা চতুর্থ ফিলিপস। কার্যক্রম শেষ হয় 1633 সালে। ফ্রান্স ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1666 সালে প্রতিষ্ঠিত, প্যারিসে। কার্যক্রম শেষ হয় 1794 সালে। ইংরেজ শাসন আমল বা ইংলিশ রুল, বাংলা প্রেসিডেন্সি পরিচয়। ব্রিটিশ ভারতের একটি প্রশাসনিক বিভাগ ছিল। অন্তর্ভুক্ত অঞ্চল ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ ও আসামের কিছু অংশ। ব্রিটিশ ভারত অন্তর্ভুক্ত অঞ্চল বর্তমান বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মিয়ানমার। গভর্নরের শাসন ছিল 1757 থেকে 1773। গভর্নর জেনারেলের শাসন ছিল 1773 থেকে 1833। গভর্নর জেনারেলের শাসন 1830 থেকে 1858। গভর্নর জেনারেল ও ভাইসরয় শাসন 1858 থেকে 1947। লেফটেন্যান্ট গভর্নর এর শাসন ছিল 1854 থেকে 1912। পুনরায় গভর্নরের শাসন হয় 1912 থেকে 1947। বিশেষ দ্রষ্টব্য, ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের ঘোষণা করা হয় 1876 সালে। বাংলাদেশে বা বাংলার গভর্নরদের নাম ও শাসনামল এবং বিশেষ তথ্য বা কার্যাবলী। লর্ড ক্লাইভ 1757 থেকে 1757 সালে 9 ফেব্রুয়ারি সিরাজউদ্দৌলার সাথে আলীনগর সন্ধি স্বাক্ষর করেন। হেনরি বেনসিটার্ট 1760 থেকে 1766 সাল বাংলার কৃষিপণ্যকে বাণিজ্যিকীকরণ করেন। লর্ড ক্লাইভ 1766 থেকে 1767 সাল পর্যন্ত শাসন করেন। এলাহাবাদ চুক্তি, দ্বিতীয় শাহ আলমের সাথে এলাহাবাদ চুক্তি স্বাক্ষর হয় 16 আগস্ট 1765 সালে। ফলাফল, বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ। দ্বৈত শাসন চালু করেন 1765 সালে। দ্বৈত শাসন বা ডুয়েল অ্যাডমিনিস্ট্রেশন, নবাবের হাতে নেজামত বা বিচার ও শাসন, কোম্পানির হাতে রাজস্ব ও দেশ রক্ষা। প্রতিক্রিয়া 1770 সালে দুর্ভিক্ষ বা অনাবৃষ্টি কারণে হয়। বাতিল 1772 সালে ওয়ারেন হেস্টিংস কর্তৃক। বঙ্গদেশের মানচিত্র। বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভের পর রবার্ট ক্লাইভ ব্রিটিশ ভূগোলবিদ জেমস রেনেলকে সমগ্র বাংলার ম্যাপ প্রস্তুত করার নির্দেশ দেন। রেনেল বাংলার বিস্তৃত অঞ্চলের জরিপ করেন এবং 1779 সালে প্রকাশ করেন সুবিখ্যাত বেঙ্গল অ্যাটলাস বা বাংলাদেশের মানচিত্র। জন কাঠিয়ার ক্ষমতায় ছিলেন 1769 থেকে 1772 সাল পর্যন্ত, 76 মন্বন্তর। কারণ পঙ্গপাল ও পোকামাকড়ের আক্রমণে ফসল নষ্ট এবং রাজস্ব নীতি। সময় ছিল 1770, বাংলায় 1176। মৃত্যুবরণ করে প্রায় 1 কোটি মানুষ, বাংলার 1/3 মানুষ মারা যায়। দুর্ভিক্ষের সময় দিল্লির সম্রাট ছিলেন শাহ আলম। ওয়ারেন হেস্টিংস ক্ষমতাসীন থাকাকালীন বা ক্ষমতাসীন অবস্থায় তথ্যাবলী বা কার্যাবলী ছিল। কলকাতার রাজধানী করেন 1772 সালে। দ্বৈত শাসনের অবসান ঘটান 1772 সালে। 5 সালা বা 5 সোনা বন্দোবস্ত চালু করেন 1772-73। 5 বছরের জন্য খাজনা ব্যবস্থাপনা। ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিস্তারের সূচনা করেন। আইনে আকবরী গ্রন্থের ইংরেজি অনুবাদ করেন তিনি। বাংলার গভর্নর জেনারেল এর শাসনকাল এবং তথ্য। ওয়ারেন হেস্টিংস
1774 থেকে 1785 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তার সময়কার তথ্যাবলীর মধ্যে রয়েছে বাংলার প্রথম গভর্নর জেনারেল তিনি। প্রথম বাংলা সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশ করেন। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় তখন 1784 সালে। ব্রিটিশ পার্লামেন্টে সিভিল সার্ভিস অ্যাক্ট 1784 পাস করেন। উপমহাদেশের সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস শ। একশালা বন্দোবস্ত চালু করেন 1777 সালে। 1777 সালে একশালা বন্দোবস্ত চালু করেন। একশালা বন্দোবস্ত হচ্ছে যেটি 1 ইয়ার সেটেলমেন্ট 1777 সালে চালু হয়। বাংলার গভর্নর জেনারেল ও শাসনকাল। লর্ড কর্নওয়ালিস ভারতের সিভিল সার্ভিসের জনক। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের ব্রিটিশ সেনাপতি ছিলেন। 10 বন্দোবস্ত চালু 1789 সালে। কর্নওয়ালিস কোড চালু করেন 1793 সালে। চিরস্থায়ী বন্দোবস্ত পার্মানেন্ট সেটেলমেন্ট হচ্ছে 1793 সালে কোম্পানি ও বাংলার জমির মালিকদের মধ্যে স্বাক্ষরিত চুক্তি। বাংলা জমিদারদের হুঁশিয়ারি করা হয় যে নির্ধারিত তারিখে জমির রাজস্ব দিতে ব্যর্থ হলে কোম্পানি জমি নিলামে বিক্রি করবে। এই আইনের অপর নাম সূর্যাস্ত আইন ও জমিদারি প্রথা। 1950 সালে প্রজাস্বত্ব আইনের মাধ্যমে বাতিল হয় এই চিরস্থায়ী বন্দোবস্ত নীতি। লর্ড ওয়ালেসলি শাসনামল 1798 থেকে 1805। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন 1800 সালের 9 জুলাই। অধীনতামূলক মিত্রতা নীতি, দ্য প্রিন্সিপল অফ সাবঅর্ডিনেট অ্যালায়েন্স। সাম্রাজ্যবাদী গভর্নর ব্রিটিশ উপনিবেশ স্থাপনের জন্য এই নীতি গ্রহণ করে। নীতির মূল কথা হলো দেশীয় রাজ্যের রাজার সাথে কোম্পানির ওই চুক্তির মাধ্যমে রাজাদের কোম্পানির বশ্যতা স্বীকার করানো। নোট: মহীশূরের বাঘ খ্যাত টিপু সুলতান এই নীতির বিরোধিতা করে চতুর্থ মহীশূরের যুদ্ধে শহীদ হন 1799 সালে। লর্ড উইলিয়াম বেন্টিং 1828 থেকে 1833 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। বাংলার সর্বশেষ গভর্নর জেনারেল। সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন 1829 প্রণয়ন। সতীদাহ প্রথা নিষিদ্ধের জন্য আন্দোলন করেছিলেন রাজা রামমোহন রায়। এলাহাবাদের রাজস্ব বোর্ড স্থাপন করেন এবং 1835 সালে শিক্ষানীতি প্রণয়ন করেন। ভারতের গভর্নর জেনারেল ও শাসনকাল এবং বিশেষ তথ্য। লর্ড উইলিয়াম বেন্টিং ক্ষমতায় ছিলেন 1833 থেকে 1835 সাল। ভারতের প্রথম গভর্নর জেনারেল। অবদান: বিভাগীয় কমিশনার ও জেলা ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি। উচ্চ আদালতে ইংরেজি ব্যবহার প্রবর্তন। ভূমি রাজস্ব ব্যবস্থা চালু। কলকাতা পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। সরকারি অফিস আদালতে ফার্সির পরিবর্তে ইংরেজি চালু করেন। 1835 সালে টমাস বেবিংটন ম্যাকলে কমিশনের সুপারিশ অনুযায়ী ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষা প্রসারের প্রস্তাবকে অনুমোদন দান করেন। লর্ড ডালহৌসি ক্ষমতায় ছিলেন 1848 থেকে 1856 সাল পর্যন্ত। তিনি প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপন করেন 1850 সালে। ডাকটিকিট চালু করেন 1854 সালে। দ্য হিন্দু উইডোজ রি-ম্যারেজ বা বিবাহ আইন প্রণয়ন করেন 1856 সালে। এই আইন প্রণয়নে আন্দোলন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথম রেললাইন স্থাপন 1853 সালে। কলকাতার হাওড়া থেকে হুগলি পর্যন্ত 38 কিলোমিটার রেলপথ চালু হয়। দর্শনা থেকে কুষ্টিয়া পর্যন্ত বাংলাদেশে প্রথম রেলপথ চালু হয় 1862 সালে। প্রকাশ থাকে যে 1825 সালে লন্ডনে স্থাপিত হয় বিশ্বের প্রথম রেলপথ। সত্য বিলোপ নীতি বা এভলিউশন অফ কপিরাইট পলিসি পরিচিত একটি সাম্রাজ্যবাদী নীতি। নীতির মূল কথা: ব্রিটিশদের শাসনাধীন যে কোনো আশ্রিত রাজ্যের রাজা ও পুত্রক অবস্থায় মারা গেলে এবং তার রাজবংশে কোনো উত্তরাধিকার না থাকলে সেই রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। লর্ড ক্যানিং ক্ষমতায় ছিলেন 1856 থেকে 1858। ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল। সিপাহী বিদ্রোহ দমন করেন। সিপাহী বিদ্রোহ 1857 সালে। ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় এবং এর শাসনকাল সাথে বিশেষ তথ্য বা কার্যাবলী। লর্ড ক্যানিং শাসনকাল ছিল 1858 থেকে 1862। তার সময়কার কার্যকলাপ বা বিশেষ তথ্য হচ্ছে: ভারতের প্রথম গভর্নর জেনারেল ও ভাইসরয়। কোম্পানির কাছ থেকে শাসন ক্ষমতা ইংল্যান্ডের রানীর হাতে হস্তান্তর। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন 1857 সালে। চার্লস উড শিক্ষা কমিশনের সুপারিশ অনুমোদন। ফৌজদারি কার্যবিধি বা ক্রিমিনাল প্রসিডিওর কোড প্রকাশ করেন। ইন্ডিগো কমিশন গঠন 1860 সালে। নীল বিদ্রোহ দমন। পুলিশ প্রশাসন চালু 1861 সালে। কাগজি মুদ্রা চালু 1861 সালে। বাজেট 1858 সালে। ভারত শাসন আইন এর মাধ্যমে উপমহাদেশের রানীর শাসন শুরু হলে রানীর হয়ে শাসনভার দেওয়া হয় ভাইসরয়কে। ভাইসরয়ের পরামর্শক জেমস উইলসন 1860 থেকে 61 অর্থ বছরের বাজেট ঘোষণা করেন। এটি উপমহাদেশের প্রথম বাজেট। লর্ড মেয়ো একমাত্র ভাইসরয় যিনি খুন হন। প্রথম আদমশুমারি চালু করেন 1872 সালে। জর্জ নর্থব্রুক
তার সম্মানে বুড়িগঙ্গা নদীর তীরে নর্থব্রুক হল বা লালকুঠি নির্মিত হয় 1874 সালে। লর্ড রবিনসন রিফন ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক। হান্টার কমিশন গঠন। আধুনিক ভারতের প্রথম শিক্ষা কমিশন প্রধান ছিলেন স্যার উইলিয়াম উইলসন হান্টার। গঠিত হয় 1882 সালে এবং রিপোর্ট প্রকাশ করে 83 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইলবার্ট আইনের বিরুদ্ধে অ্যাংলো ইন্ডিয়ানদের প্রতিবাদের কারণে ভারতে জাতীয়তাবাদী উদ্যোগে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এর প্রধান উদ্যোক্তা ব্রিটিশ সাবেক ICS অফিসার এলএম অ্যাক্টোবিয়াম হিউমের উদ্যোগের পেছনে বড় লর্ড ডাফরিনের সমর্থন ছিল, কারণ তিনি চেয়েছিলেন এমন একটি প্রতিষ্ঠান যা হবে ব্রিটিশদের অনুগত বিরোধী দল। উদ্যোক্তার উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসকদের মধ্যে প্রতিনিধিত্বশীল আলোচনার জন্য ইংরেজি শিক্ষায় শিক্ষিত ভারতীয় রাজনীতিবিদদের প্রয়োজন একটি সর্বভারতীয় রাজনৈতিক সংগঠনের, তাই সাধারণ জনগণের আস্থা পায়নি। প্রথম সম্মেলন হয় 1885 সালে মুম্বাই শহরে। প্রথম সম্মেলনের সভাপতি হন উমেশ চন্দ্র ব্যানার্জি। লর্ড জর্জ নেথানিয়াল কার্জন তার শাসনকালে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় তার শাসনকালকে। বঙ্গভঙ্গ হয় 1905 সালে। লর্ড কার্জনের শাসনকাল ছিল 1899 থেকে 1905। কার্জন হল 1904 সালে 19 ফেব্রুয়ারি ঢাকায় লর্ড কার্জন হল নামে টাউন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভবনটি তৈরিতে অর্থায়ন করেন বাওয়ালের রাজকুমার। 1911 সাল থেকে 1921 সাল পর্যন্ত ভবনটি ঢাকা কলেজের পাঠাগার এবং 1921 সাল থেকে বর্তমান পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। লর্ড মিন্টু 1905 থেকে 1910 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। সিমলায় মুসলমানদের শিক্ষা সম্মেলনের অনুমতি প্রদান করেন। এই অনুমতির ফলে আগা খানের নেতৃত্বে 1906 সালে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। মরলি মিন্টু সংস্কার আইন 1909। এই আইন অনুযায়ী মুসলমানরা পৃথক নির্বাচনী স্বীকৃতি লাভ করেন। লর্ড হার্ডিঞ্জ ক্ষমতায় ছিলেন 1910 থেকে 1916। তিনি বঙ্গভঙ্গ রদ করেন 1911 সালে। হার্ডিন ব্রিজ নির্মাণ করেন 1915 সালে। রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করেন 1911 সালে। দাবি প্রতিষ্ঠার জন্য নাথান কমিশন গঠন করেন 1912 সালে। লর্ড সেমসফোর্ড 1916 থেকে 1921 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। মন্টেগু সেমসফোর্ড সংস্কার আইন 1919। এই আইনটি 1919 সালে ভারত শাসন আইন নামে পরিচিত। লর্ড রিডিং 1921 সাল থেকে 1926 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন 1921 সালে। লর্ড আরউইন 1926 থেকে 31 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক আয়োজন করেন 1930 সালে। লর্ড উইলিংডন 1931 থেকে 1934 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তিনি ভারত শাসন আইন 1935 প্রণয়ন করেন। লর্ড লিনলিথগো 1936 থেকে 1943 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তিনি উপমহাদেশে ক্রিপস মিশন প্রেরণ করেন 1942 সালে। লর্ড ওয়াভেল ক্ষমতা ছিলেন 1943 থেকে 1947 সাল পর্যন্ত। তিনি মন্ত্রী মিশন পরিকল্পনা প্রেরিত হয় 1946 সালে। 43-এর দুর্ভিক্ষ বা 50-এর মন্বন্তর হচ্ছে 1943 সালে, বাংলায় 1350 সালে, যেটি সময়কাল 1943 থেকে 1946 সাল পর্যন্ত। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। এই 43-এর মন্বন্তর বা দুর্ভিক্ষে মৃত্যুবরণ করেন 38 লাখ মানুষ, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান বার্মা দখল করে চাল আমদানি বন্ধ করে দেয়। দুর্ভিক্ষকে কেন্দ্র করে গ্রন্থ মধুশ্রী মুখোপাধ্যায়ের চার্লিস্ট সিক্রেট ওয়ার, চলচ্চিত্র মৃণাল সেনের অকালের সন্ধানে, সত্যজিৎ রায়ের অশনি সংকেত। নির্মিত চিত্রকর্ম হচ্ছে জয়নাল আবেদিনের বিখ্যাত মেডানো 43। লর্ড মাউন্টব্যাটেন 1947 সাল। তিনি ভারতের সর্বশেষ ভাইসরয় ও স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। স্যার রিলিফ জন রেডক্লিফকে সীমানা সংক্রান্ত দুটি কমিশনের চেয়ারম্যান করা হয়, যেগুলো হচ্ছে বেঙ্গল বাউন্ডারি কমিশন এবং পাঞ্জাব বাউন্ডারি কমিশন। গুরুত্বপূর্ণ ঘটনার সময়ে বাংলার লে জেনারেল ও গভর্নর ঘটনাশাল এবং গভর্নর জেনারেল বা লে জেনারেল। সিপাহী বিদ্রোহ সাল 1857। স্যার ফ্রেডরিক জেমস হেলিডে। নীল বিদ্রোহের দমনে নীল কমিশন গঠিত হয় 1860 সালে। বঙ্গভঙ্গ 1905 সালে। স্যার বামফিল্ড ফুলার। স্বদেশী আন্দোলন 1906 সাল। স্যার অ্যান্ড্রু ফ্রেজার। বঙ্গভঙ্গ রদ ও অবিভক্ত বাংলার প্রথম গভর্নর লর্ড কারমাইকেল 1912। দাবি প্রতিষ্ঠা 1921। লর্ড ডান্ডাস। অবিভক্ত বাংলার প্রথম প্রাদেশিক নির্বাচন 1937। 43-এর দুর্ভিক্ষ 1943। জন আর্থার হারবার্ট। দেশভাগ ও বাংলার সর্বশেষ গভর্নর 1947। স্যার ফ্রেডরিক ব্যারুস। দেশভাগের পর পূর্ববঙ্গের প্রথম গভর্নর স্যার ফ্রেডরিক
চার্লস বোর্ন 1947 থেকে 1950। ভাষা আন্দোলনের সময় পূর্ববঙ্গের গভর্নর স্যার ফিরোজ খান নন 1950 থেকে 1953। যুক্তফ্রন্ট নির্বাচন সাল 1953 থেকে 54, চৌধুরী খালেদুজ্জামান। স্বাধীন ভারত ও পাকিস্তানের গভর্নর জেনারেল 1947 থেকে 48, লুইস ফ্রান্সিস আলবার্ট ভিক্টর নিকোলাস মাউন্টব্যাটেন। 1948 থেকে 50, চক্রবর্তী রাজগোপালচারী। পাকিস্তানের ক্ষেত্রে 1947 থেকে 48 মোহাম্মদ আলী জিন্নাহ, 1948 থেকে 51 খাজা নাজিমুদ্দিন গভর্নর জেনারেল, 1951 থেকে 55 গুলাম মোহাম্মদ, 1955 থেকে 56 ইস্কান্দার মির্জা। ব্রিটিশ ভারতের প্রথম ও শেষ গভর্নর বা ভাইসরয়। বাংলার গভর্নর লর্ড ক্লাইভ, প্রথম শেষ লর্ড ওয়ারেন হেস্টিংস। বাংলার গভর্নর জেনারেল প্রথম লর্ড ওয়ারেন হেস্টিংস, শেষ লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের গভর্নর জেনারেল প্রথম লর্ড উইলিয়াম বেন্টিং, শেষ ছিল লর্ড ক্যানিং। ভারতের ভাইসরয় প্রথম ছিলেন লর্ড ক্যানিং, শেষ ছিল লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের গভর্নর জেনারেল প্রথম লর্ড মাউন্টব্যাটেন, শেষ ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ বা রেজিস্ট্যান্স ডিউরিং দ্য ব্রিটিশ রুল ইন বেঙ্গল। ফকির সন্ন্যাসী আন্দোলন বা ফকির সন্ন্যাসী মুভমেন্ট। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা লাভের পর সর্বপ্রথম যে আন্দোলন হয়েছিল ইতিহাসে তা ফকির সন্ন্যাসী আন্দোলন নামে পরিচিত। সময়কাল 1760 থেকে 1800 সাল পর্যন্ত। বিদ্রোহের কারণ ইংরেজরা ফকির সন্ন্যাসীদের চলাচলে বাধা নিষেধ আরোপ করে এবং ভিক্ষা ও মুষ্টি সংগ্রহকে বেআইনি ঘোষণা করে। ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করে ফকির সন্ন্যাসীরা। ফকিরদের নেতা ছিলেন মজনু শাহ, তিনি সুফি সাধক ছিলেন। সন্ন্যাসীদের নেতা ছিলেন ভবানী পাঠক। উত্তরবঙ্গে বিদ্রোহ করে মজনু শাহের নেতৃত্বে। সন্ন্যাসীদের প্রথম বিদ্রোহ পশ্চিমবঙ্গের বর্ধমানে। মজনু শাহ প্রথম আন্দোলন করে রংপুরে। মজনু শাহের নেতৃত্বে বিদ্রোহের স্থান ছিল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও দিনাজপুর। সন্ন্যাসী বিদ্রোহ নিয়ে উপন্যাস হচ্ছে আনন্দমঠ। লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গানটি লেখেন। নীল বিদ্রোহ 1859 থেকে 1862 সাল। দ্য ইন্ডিগো রিভোল্ট 1859 to 1862। শিল্প বিপ্লবের পর ব্রিটেনে বস্ত্র শিল্পে নীলের চাহিদা বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্র স্বাধীন হওয়ার পর ব্রিটেনে নীলের চাহিদা পূরণে বাংলা 1777 থেকে 80 সালের দিকে নীল চাষের প্রধান কেন্দ্রে পরিণত হয়। ব্রিটিশ নীলকরগণ নীল চাষের জন্য কৃষকদের সর্বোৎকৃষ্ট জমিকে বেছে নিত এবং কৃষকদের দাদনে অর্থাৎ অগ্রিম অর্থ গ্রহণে বাধ্য করত। ফলে 1859 সালে বাঙালি নীল চাষীদের বিদ্রোহের সূচনা হয়। রায়ত হচ্ছে নীল চাষী, যা দ্বারা নীল চাষীকে বোঝায়। নীলকর ফরাসি নাগরিক লুই বোনার্ড হচ্ছেন প্রথম ইউরোপীয় নীলকর। 1777 সালে ইউরোপ উপমহাদেশে আসেন। নীলকুঠি নীল ব্যবসা পরিচালনার জন্য কেন্দ্র। 1900 সালে নিশ্চিন্তপুর নীলকুঠি সর্বশেষ উচ্ছেদ হয়। নীল প্রতিরোধ আন্দোলনের প্রথম প্রবাদ পুরুষ হল সর্দার বিশ্বনাথ বিশে ডাকাত নামে পরিচিত। প্রথম নীল বিদ্রোহের সূচনা হয় কুষ্টিয়া ও যশোরের চৌগাছা থেকে। যশোরে বিদ্রোহকারী বেনি মাধব ও নবীন মাধব সহোদর। নীল কমিশন গঠিত হয় 1860 সালের 31শে মার্চ। ইন্ডিগো কমিশন নীল কমিশন বা ইন্ডিগো কমিশন গঠন 1860 সালের 31শে মার্চ। রিপোর্ট প্রকাশ করে 1861 সালে। নীল কমিশনের উদ্দেশ্য হলো নীল উৎপাদন ব্যবস্থা তদন্ত। রিপোর্টের বিষয় নীল চাষ কৃষকদের ইচ্ছার উপর নির্ভর করবে। নীল বিদ্রোহের সাথে জড়িত ব্যক্তিবর্গ। বিশ্বনাথ সর্দার নীল বিদ্রোহে প্রথম শহীদ। পেরি সুন্দরী দেবী নীল বিদ্রোহে নারী নেতৃত্ব। জেমস লং চার্চ মিশনারি সোসাইটিতে রেভারেন্ড ও নীল চাষের সমালোচক। নওয়াব আব্দুল লতিফ যশোরের ডেপুটি ম্যাজিস্ট্রেট, যিনি নীল চাষীদের পক্ষে রায় দেন। কৃত্রিম নীল আবিষ্কৃত হয় 1892 সালে। নীল চাষের নামে জেলার নামকরণ হয় নীলফামারী। নীল বিদ্রোহ নিয়ে নাটক ও গ্রন্থ। নীল দর্পণ 1860 সালে প্রকাশিত, লেখক দীনবন্ধু মিত্র। নীল বিদ্রোহ ও বাঙালি সমাজ, লেখক ডক্টর প্রমোদরঞ্জন সেনগুপ্ত। তিতুমিরের সংগ্রাম, দ্য স্ট্রাগল অফ তিতুমির। 19 শতকে ভারতবর্ষে মুসলিম সমাজে দুইটি ধর্মীয় সংস্কার আন্দোলনের সূত্রপাত হয়। এর একটি ছিল ওয়াহাবি বা মুহাম্মদীয় আন্দোলন, অপরটি ছিল ফরাইজি আন্দোলন। মুহাম্মদীয় আন্দোলনের নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের পশ্চিম 24 পরগনা বারাসত মহকুমার মীর নেসার আলী ওরফে তিতুমির। তিতুমিরের নেতৃত্বে পরিচালিত ওয়াহাবি আন্দোলন ছিল উত্তর ভারতের সৈয়দ আহমদ শহীদের ভাবধারায় অনুপ্রাণিত।
মোহাম্মদী আন্দোলনের পরবর্তী কোম্পানির বিরুদ্ধে প্রথম অস্ত্র ধারণকারী আন্দোলন এবং পরে কৃষক বিদ্রোহের রূপ নেয়। 1772 মীর নেসার আলী তিতুমীরের জন্ম। 1827 হজ পালন শেষে বাংলায় এসে বারাসাত বিদ্রোহ শুরু করেন। 1831 অক্টোবর মাসে বারাসাতের নিকটে নারকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন। 1831 নভেম্বরে মেজর স্কটের হাতে তিতুমীর শহীদ হন। গুরুত্বপূর্ণ তথ্য: ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম অস্ত্র ধারণ করে তিতুমীর। তিতুমীরের ঘোষিত রাষ্ট্র 24 পরগনা, নদিয়া ও ফরিদপুরের কিছু অংশ। তিতুমীরের বিদ্রোহের অপর নাম বারাসাত বিদ্রোহ। তিতুমীরের মুজাহিদ সংখ্যা ছিল 5000। ফরাইজি আন্দোলন বা ফরাইজি মুভমেন্ট। 19 শতকে ভারতবর্ষে মুসলিম সমাজের সংস্কার আন্দোলনগুলোর মধ্যে ফরাইজি আন্দোলন অন্যতম। চিরস্থায়ী বন্দোবস্ত ইসলামিক অনুশাসনের বিরুদ্ধে মুসলমানদের সজাগ হওয়ার জন্য হাজী শরীয়তুল্লাহ 1818 সাল থেকে উপমহাদেশে বাংলায় যে আন্দোলন শুরু করেন তা ফরাইজি আন্দোলন নামে পরিচিত। ফরাইজি আন্দোলন মূলত একটি ধর্মীয় সংস্কার আন্দোলন। পরবর্তীতে কৃষক আন্দোলনের রূপ নেয়। আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল ফরিদপুর জেলা। আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ। ফরাইজি শব্দটি আরবি ফরজ কর্তব্য অর্থে শব্দ থেকে এসেছে, যারা ফরজ পালন করেন তারাই ফরাইজি। সালভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য: 1782 সালে তৎকালীন ফরিদপুর এবং বর্তমান মাদারীপুরে হাজী শরীয়তুল্লাহর জন্ম। 1818 সালে শরীয়তুল্লাহ মক্কা থেকে হজ পালন শেষে বাংলায় এসে ফরিদপুর থেকে ফরাইজি আন্দোলন শুরু করেন। 1839 সালে হাজী শরীয়তুল্লাহ ভারতবর্ষে ঘোষণা করেন দারুল হার্ব বা বিধর্মীর দেশ। 1862 সালে হাজী শরীয়তুল্লাহর পুত্র মোহাম্মদ মহসিন উদ্দিন উর্ফে দুদু মিয়া মারা গেলে আন্দোলনের পরিসমাপ্তি হয়। গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে রয়েছে 1840 সালে হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন তার পুত্র মোহাম্মদ মহসিন উদ্দিন আহমদ উর্ফে দুদু মিয়া। ফরাইজি আন্দোলনের রাজনৈতিক রূপ দেয় দুদু মিয়া। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী উক্তিটি করেছিলেন দুদু। ইংরেজ শাসন আমলে বাংলায় সমাজ সংস্কার আন্দোলন বা রিফর্ম মুভমেন্ট ইন বেঙ্গল ডিউরিং দ্য ব্রিটিশ রুল। রাজা রামমোহন রায়, তার জীবনকাল 1772 থেকে 1833। আধুনিক ভারতের রেনেসাঁর জনক। পরিচয়: ভারতীয় ধর্মীয় সামাজিক পুনর্গঠন আন্দোলনের প্রবক্তা এবং বাঙালি দার্শনিক। ভাষাজ্ঞান: আরবি, ফার্সি, উর্দু, ল্যাটিন এবং গ্রিক ভাষায় দক্ষ ছিলেন। প্রতিষ্ঠা করেন কলকাতা অ্যাংলো হিন্দু স্কুল 1823। ব্রাহ্ম সমাজ 1828 দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে। ব্রাহ্ম সমাজের পূর্ব নাম ছিল আত্মীয় সভা। প্রতিষ্ঠিত 1815। তার সম্পাদিত পত্রিকা ছিল ব্রাহ্মণ সেবধি, সংবাদ কৌমুদি এবং মিরাদ উল আখবার। রচিত গ্রন্থসমূহের মধ্যে ছিল বেদান্ত গ্রন্থ 1815, সাধু ভাষায় রচিত বাংলা সাহিত্যের প্রথম প্রবন্ধ গ্রন্থ। গৌড়ীয় বৈয়াকরণ 1833 সালে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা বৈয়াকরণ। তোহফাউল মুওয়াহ্হিদ্দিন একেশ্বরবাদীর উপর রচিত। অবদান: সতীদাহ প্রথার রোধে প্রধান ভূমিকা রাখেন। গঙ্গায় সন্তান বিসর্জন ও কন্যা শিশু হত্যারোধ। বাল্য বিবাহ ও কৌলীন্য প্রথার বিরুদ্ধে ভূমিকা পালন। একেশ্বরবাদী ব্রাহ্ম সমাজ ও ব্রাহ্ম ধর্ম প্রতিষ্ঠা। ভারতবর্ষে ইংরেজি শিক্ষার অগ্রদূত। ইংরেজি শিক্ষা চালুর জন্য তিনি লর্ড আমহার্স্টকে চিঠি লিখেন। অবশেষে তার মৃত্যু 2 বছর পর 1835 সালে উপমহাদেশে ইংরেজি শিক্ষা চালু হয়। সতীদাহ প্রথা বিলোপে অবদান রাখেন। 1829 সালে ধর্মসভা প্রতিষ্ঠা করেন। রাজা উপাধি দেন দিল্লির সম্রাট দ্বিতীয় আকবর 1830 সালে। সমাধি ব্রিস্টলের আর্নস ভ্যালিতে, যুক্তরাজ্যে। রাজা রামমোহন রায়কে সামাজিক সংস্কার আন্দোলনের সহায়তা করেন লর্ড উইলিয়াম বেন্টিং। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী 1820 থেকে 1891। মেদিনীপুর জেলায় জন্ম। বীরসিংহ গ্রাম, পশ্চিমবঙ্গে। পরিচয়: বাংলা গদ্য সাহিত্যের জনক। পারিবারিক নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উপাধি বিদ্যাসাগর। 1839 সালে সংস্কৃতি কলেজ তাকে বিদ্যাসাগর উপাধি দেন। স্বাক্ষর করতেন ঈশ্বর শর্মা নামে। হেড পণ্ডিত ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের। অবদান: তার প্রচেষ্টায় 1856 সালে হিন্দু সমাজে বিধবা বিবাহ আইন পাশ হয়। তিনি দামোদর নদ পাড়ি দেন। হাজী মোহাম্মদ মহসিন জীবনে 1732 থেকে 1812। হুগলি, পশ্চিমবঙ্গে জন্ম। বিখ্যাত হওয়ার কারণ দানশীলতার জন্য। তাকে বলা হতো বাংলার হাতেম তাই। আদি নিবাস পারস্যে। অবদান: গরিব মেধাবীদের লেখাপড়ার জন্য মহসিন ট্রাস্ট গঠন করেন। তার টাকায় হুগলিতে প্রতিষ্ঠিত হয় ইমামবাড়া 1848 সালে। নবাব আব্দুল লতিফ জীবনে 1828 থেকে 1893। বোয়ালমারী, ফরিদপুরে তার জন্ম। পরিচয়: মুসলমানদের আধুনিক শিক্ষা প্রচলনের প্রাণপুরুষ। উপাধি: খান বাহাদুর ও নওয়াব। অবদান: নীল কমিশন গঠনে ভূমিকা রাখেন। আধুনিক মাদ্রাসা শিক্ষা ও পাশ্চাত্য শিক্ষা প্রচলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত থাকাকালীন নীল বিদ্রোহীদের পক্ষে রায় দেন।
নীল চাষীদের সুরক্ষায় নীল কমিশন গঠনে প্রধান ভূমিকা পালন করেন। বাংলায় প্রথম মুসলিম হিসেবে 1862 সালে বাংলার আইন পরিষদের সদস্য হন। মুসলিম শিক্ষা বিস্তারে কলকাতায় মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন 1863 সালে। ইংরেজ শাসন আমলে বাংলায় সমাজ সংস্কার আন্দোলন বা রিফর্ম মুভমেন্ট ইন বেঙ্গল ডিউরিং দ্য ব্রিটিশ রুল। সৈয়দ আমির আলী, যার জীবনকাল হল 1849 থেকে 1928, উড়িষ্যার কটকে তিনি জন্মগ্রহণ করেন। পরিচয়: সমাজ সংস্কারক, লেখক ও আইনজ্ঞ। পেশায় ছিলেন ব্যারিস্টার। সম্মাননা: কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি। অবদান: তিনি প্রথম মুসলিম নেতা যিনি বিশ্বাস করতেন মুসলমানদের জন্য একটি পৃথক রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন। ভারতের আইনে মুসলিম আইন প্রবর্তনে ভূমিকা পালন করেন। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন 1877 খ্রিস্টাব্দে। লন্ডনের প্রিভি কাউন্সিলের সদস্য ছিলেন 1909 সালে। তার বিখ্যাত বই দ্য স্পিরিট অফ ইসলাম, লাইফ অ্যান্ড টিচিং অফ দ্য প্রফেট এবং শর্ট হিস্ট্রি অফ সারাসেন। তার মৃত্যু লন্ডনে। প্রিভি কাউন্সিল হলো ব্রিটিশ রাজনীতিকদের উপদেষ্টা কমিটি। এই কমিটির সদস্যরা ব্রিটিশ হাউস অফ কমন্স ও হাউস অফ লর্ডসের সাবেক সদস্য। স্যার সৈয়দ আহমদ খান, 1817 সালে জন্ম, মৃত্যু 1892 সাল। তিনি ভারত মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত। অবদান: মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা ও পাশ্চাত্যের ভাবধারা প্রচারের উদ্দেশ্যে 1875 সালে আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। কলেজটি 1920 সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। আলিগড় আন্দোলন: মুসলমানদের মধ্যে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ইত্যাদি সকল ক্ষেত্রেই প্রগতিশীল ভাবধারা গড়ে তোলার জন্য সৈয়দ আহমদ খান যে আন্দোলনের সূত্রপাত করেন তা আলিগড় আন্দোলন নামে পরিচিত। আলিগড় ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত একটি বিখ্যাত জেলা। নবাব স্যার সলিমুল্লাহর জন্ম 1871 সালে, মৃত্যু 1915 সালে। আহসান মঞ্জিল, ঢাকা। পরিচয়: বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ। পিতামহ ছিলেন নবাব খাজা আব্দুল গনি। অবদান: নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রত্যক্ষ ভূমিকা রাখেন। সলিমুল্লাহর নেতৃত্বে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হয় 1906 সালে। ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন, মুভমেন্ট ফর রাইট টু সেলফ ডিটারমিনেশন ইন বেঙ্গল ডিউরিং ব্রিটিশ পিরিয়ড। সিপাহী বিদ্রোহ বা সিপাহী রেভিলিয়ন। 1857 সালের স্বাধীনতা সংগ্রাম, দ্য ইন্ডিপেন্ডেন্ট স্ট্রাগল ইন 1857। বিদ্রোহের রাজনৈতিক কারণ: লর্ড ডালহৌসির সত্য বিলোপ নীতির মাধ্যমে দত্তক পুত্রকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়। দিল্লি সম্রাটের পদ বিলুপ্ত করায় দ্বিতীয় বাহাদুর শাহ ক্ষুব্ধ হন। বিদ্রোহের সামরিক কারণ: 1853 সালের দিকে এনফিল্ড নামক এক প্রকার বন্দুকের ব্যবহার শুরু হয়। এই রাইফেলের টোটা দাঁত দিয়ে কেটে বন্দুকে ব্যবহার করতে হতো। সৈন্যদের মধ্যে ব্যাপকভাবে এই গুজব ছড়িয়ে পড়ে যে টোটায় গরু ও শূকরের চর্বি মিশ্রিত আছে, ফলে উভয় ধর্ম নাশের কথা ভেবে বিদ্রোহী হয়ে ওঠে। প্রথম বিদ্রোহের আগুন প্রথম জ্বলে ওঠে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে। 1857 সালের 29শে মার্চ পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে সিপাহী মঙ্গল পাণ্ডে কার্তুজ ব্যবহারে অস্বীকার জানান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে আক্রমণ করেন। ফলে 8 এপ্রিল 1857 সালে মঙ্গল পাণ্ডেকে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিদ্রোহের আনুষ্ঠানিক সূচনা 10 মে 1857। মিরাটের সৈন্যরা প্রথম বিদ্রোহ করে। পরিচয়: ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ, মহাবিদ্রোহ ও ভারতীয় বিদ্রোহ। বিদ্রোহের নেতৃত্বদানকারী মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। নোট: বিদ্রোহীরা দিল্লি দখল করে মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতবর্ষের বাদশাহ বলে ঘোষণা করে। বাংলায় নেতৃত্ব দেন হাবিলদার রজব আলী। অংশগ্রহণকারী: নানা সাহেব, ঝাঁসির রানী লক্ষ্মীবাই ও মৌলভী মোহাম্মদ উল্লাহ। ফলাফল: শেষ পর্যন্ত এই সংগ্রাম ব্যর্থতায় পর্যবসিত হয়। দ্বিতীয় বাহাদুর শাহ মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসিত হয়। নির্যাতনের পর ঢাকার বাহাদুর শাহ পার্কে ঝুলিয়ে রাখা হয় বিদ্রোহী সৈনিকের লাশ। বিদ্রোহীদের বিচার: অভিযুক্ত সিপাহীদের মধ্যে 11 জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সিপাহী বিদ্রোহের স্মরণীয় স্থান বাহাদুর শাহ পার্ক। 1957 সালে বিদ্রোহের শতবর্ষ উপলক্ষে নামকরণ করা হয় বাহাদুর শাহ পার্ক। বাহাদুর শাহ পার্ক সম্পর্কে তথ্য: 19 শতকের শুরুর দিকে ঢাকা নবাব স্যার আব্দুল গনির উদ্যোগে সদরঘাট এলাকায় আন্টাঘর নামে আর্মেনীয় ক্লাবের ধ্বংসাবশেষের উপর পার্ক প্রতিষ্ঠা করে। 1857 সালে সিপাহী বিদ্রোহের কয়েকজনকে এই আন্টাঘরে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1858 সালে ঢাকার বিভাগীয় কমিশনার এই পার্কে রানী ভিক্টোরিয়ার আদেশ পাঠ করেন। এরপর থেকে পার্কটি ভিক্টোরিয়া পার্ক হিসেবে পরিচিতি লাভ করে। 1957 সালে সিপাহী বিদ্রোহের শতবর্ষ উপলক্ষে সিপাহীদের স্মরণে 4 কোণা স্মৃতিস্তম্ভ করা হয় এবং পার্কের নাম দেওয়া হয় বাহাদুর শাহ পার্ক।
সিপাহী বিদ্রোহ উপলক্ষে গ্রন্থ এবং তার লেখক দ্য সিপাহী মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857, লেখক আর সি মজুমদার। সিপাহী বিদ্রোহ ও বাংলাদেশ, লেখক ডক্টর রতনলাল চক্রবর্তী।